আমরা আজকে আমাদের যে আরসিসি করছিলাম সে আরসিসির যতটুকু অংশ বাকি আছে সেইগুলো সবই করে ফেলবো ইনশাল্লাহ। অর্থাৎ কলামের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন প্লাস স্লাবের কিছু থিম, এগুলো আমরা করে ফেলবো। আর ফুটিং এর কিছু ধারণা নিব ইনশাল্লাহ। মেইনলি আমাদের কলামটাই দরকার। আমাদের আসলে আরসিসি থেকে প্রশ্ন আসার মতো হচ্ছে বা ইতিপূর্বে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হচ্ছে বেশিরভাগই আসছে কলামের অঙ্ক আর হচ্ছে বিমের অঙ্ক। আর মনে হয় স্ল্যাব থেকে একটা অঙ্ক একবার আসছিল, সেটা হচ্ছে যে টেম্পারেচার বার এর স্পেসিং বের করা। অর্থাৎ যে তোমার স্ল্যাবের যে টেম্পারেচার বার আছে সেই টেম্পারেচার বারে স্পেসিং বের করতে বলেছিল, একবার মনে হয়, একবার না দুইবার আসছিল। আর হচ্ছে ফুটিং এর গভীরতা বের করতে বলছিল একবার মনে হয়, সম্ভবত সম্ভবত একবার অথবা দুইবার র্যাঙ্কিং এর সূত্রের মাধ্যমে, অথবা ফুটিং এর সাইজ। হ্যাঁ, এই। আর বেশিরভাগ অঙ্ক আসে কলাম হচ্ছে বিম ডিজাইন অথবা বিমের আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটির অঙ্ক, বা হচ্ছে আমাদের কলামের যে অঙ্কগুলো রয়েছে সেগুলা। তো আমরা কলামের ক্লাস করছিলাম, মনে হয় দুইটা ক্লাস করেছি, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলিউশনের ক্লাস করা হয়নি। আজকে আমরা কলামের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের যে ক্লাস আছে সেটা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের যে ক্লাসটা থাকবে কলামের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের উপর ইনশাল্লাহ, এবং সাথে কিছু স্লাবের কিছু অঙ্ক করাবো ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে আমাদের যেটা দরকার সেটা হলো ডিজাইন লোড। আমাদের ডিজাইন লোড সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার কলামের। যে ডিজাইন লোড আমরা কিভাবে বের করবো, তো ডিজাইন লোড বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা দরকার সেটা হলো পি ইকুয়াল টু, পি মানে হলো ডিজাইন লোড, পি ইকুয়াল টু পি এ বাই আর, যেখানে পি হচ্ছে ডিজাইন লোড। তো সেই ডিজাইন লোড নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, মানে এই পি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 0.85 এজি, হ্যাঁ, ইন্টু 0.25 এফ প্রাইম সি প্লাস এফ এস রো জি। তো ডিজাইন লোড নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু পি এ বাই আর, যেখানে পি এটা হচ্ছে আমরা বলছি যে অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা কার কলামের, কলামের অ্যালাউয়েবল লোড ক্যাপাসিটি। হ্যাঁ, অর্থাৎ কলাম কতটুকু লোড ক্যাপাসিটি রয়েছে, কলামের কতটুকু লোড ক্যাপাসিটি রয়েছে সেটা হচ্ছে পি, অর্থাৎ অনুমোদনযোগ্য লোড ক্যাপাসিটি কলামের। আর আরটা কি, আর হলো রিডাকশন ফ্যাক্টর। তো এখানে এই যে ডিজাইন লোডের এই পি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, পি বের করার ফর্মুলা হচ্ছে 0.85 এজি 0.25 এ প্রাইম সি প্লাস এফ এস রো। এখন বলতে পারো যে ভাইয়া ডিজাইন লোড বের করার ফর্মুলা তো এটা তো একটা আছে, আবার কেন আমাকে পি এ ভাগ আর করতে হবে? এর বেশ কিছু কারণ আছে যেটা আমরা সামনে একটু পরে জানতে পারবো ইনশাল্লাহ। তো আপাতত মেইন মেইন ফর্মুলা যদি বলি যে ডিজাইন লোড বের করার মেইন ফর্মুলা কোনটা, তাহলে সেটা হচ্ছে এই যে এটা। এটাকে আমরা বলবো ডিজাইন লোড বের করা মেইন ফর্মুলা, ডিজাইন লোড ইকুয়াল টু পি এ ভাগ আর। তো এখান থেকে দেখো, এটা যদি ডিজাইন লোড বের করার যদি ফর্মুলা যদি হয়, তাহলে আবার 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 আমরা বলছি আরেকটা ফর্মুলা হলো পি ডিজাইন লোড ইকুয়াল টু 0.85 এ জি 0.25 এ প্রাইম সি প্লাস এফ এস রো জি। তাহলে এখন দেখো যে যদি কখনো, মানে দুইটা ফর্মুলা কখন কোনটায় লাগবে, যদি কখনো কলামের অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা দেওয়া থাকে, আবারও বলছি কথাটা, যদি কখনো কলামের অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা দেওয়া থাকে তখন তোমাকে ডিজাইন লোড বের করতে বলেছে, তখন তোমাকে এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। যে কলামে মনে করে বললো যে একটা কলাম 80 টন লোড বহন করতে পারে একটা কলাম, তার মানে কলামের হচ্ছে আহ অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে ডিজাইন লোড বের করতে বলেছে, তখন আমরা কি করব, এই অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতাকে রিডাকশন ফ্যাক্টর আর দ্বারা আমরা ভাগ করবো। আরটাকে বলা হয় হলো রিডাকশন ফ্যাক্টর। হ্যাঁ, তো আর দ্বারা ভাগ করবো, ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে ডিজাইন লোড। হ্যাঁ, তো আর যদি অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা যদি না দেওয়া থাকে তখন আমাদের ডিজাইন লোড বের করার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? তো ডিজাইন লোড বের করার ফর্মুলা কোনটা, এই যে এইটা, এটা হচ্ছে ডিজাইন লোড বের করার ফর্মুলা। আবার ডিজাইন লোড বের করার ফর্মুলা এটাও, তো আমরা দুইটাই বলতেছি এখানে ডিজাইন লোড বের করার ফর্মুলা। তো একটু আমরা সামনের দিকে আগাতে থাকি। হ্যাঁ, এখন দেখো এখানে রোজিটা কি, রোজিটা হচ্ছে স্টিল রেশিও কার, কলামের স্টিল রেশিও। তো কলামের স্টিল রেশিও, যেমন আমরা বিমের স্টিল রেশিও জেনেছিলাম যে বিমে যতটুকু রড ব্যবহার করা হয়েছে সেই রডের ক্ষেত্রফল বাই বিমের ক্রস সেকশন এর ক্ষেত্রফল, অর্থাৎ বিমের ক্রস সেকশনাল এরিয়া। ঠিক অনুরূপ ভাবে কলামের ক্ষেত্রে কলামের যে মেইন রড ব্যবহার করেছে, দ্যাট মিনস লঙ্গিটিউডাল বার অথবা আমরা বলতে পারি ভার্টিক্যাল বার। হ্যাঁ, কলামের মেইন যে বার ব্যবহার করা হয়েছে সেই বারের ক্ষেত্রফল এবং কলামের ক্রস সেকশনের ক্ষেত্রফলের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলছি হচ্ছে এখানে রুচি।
অর্থাৎ স্টিল রেশিও কলামের, এটা হচ্ছে কলামের স্টিল রেশিও। তো এই রোজির মান কত হতে হবে? রোজির মান এসিআই কোড বলছে, যেটা আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি, 0.01 হতে 0.08 এর মধ্যে হবে, এর কমও হবে না আবার বেশিও হবে না। আশা করি বুঝছো। তো মনে হয় তোমাদের ভিতরে একটু কনফিউশন থেকে গেছে, ভাই ডিজাইন লোড বের করার ফর্মুলা এটা আবার এটাও, হ্যাঁ। তো দুইটা ক্ষেত্রে কিভাবে কি, আমরা একটু সামনে আগাতে থাকি, আগালে বুঝতে পারবো ব্যাপারটা, হ্যাঁ। এখন দেখো রিডাকশন ফ্যাক্টরের কথা যদি বলি, রিডাকশন ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 0.008 ইন্টু এইচ ই ভাগ আর, যেখানে এইচ এটা হচ্ছে কলামের ইফেক্টিভ লেন্থ অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য কলামের, আর আরটা হচ্ছে, এখানে যে আর আছে আরটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন কার কলামের রেডিয়াস অফ জাইরেশন কার ক্রস সেকশন, কলামের যে ক্রস সেকশন আছে সেই ক্রস সেকশনের রেডিয়াস অফ জাইরেশনটা হচ্ছে এখানে আর। আমি যদি বলি এটা একটা কলামের ক্রস সেকশন, রেক্ট্যাঙ্গুলার কলাম, তাহলে আমরা এটাকে বলতেছি হচ্ছে প্রস্থ বি, আর এটাকে বলছি হলো এইচ, তাই না? আবার যদি আমরা আরেকটা যদি সার্কুলার কলামের কথা যদি বলি, তাহলে এটা একটা সার্কুলার কলাম বা বৃত্তাকার কলাম, যার ব্যাসার্ধ আমরা বললাম মনে করো এ, যার ব্যাসার্ধ আমরা বলতেছি মনে করো এ। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের, ও সরি আমি ভুল বললাম, ব্যাস হচ্ছে এ, আমরা ব্যাস বলবো এ, আমরা এখানে আসলে ব্যাস হিসেবে বিবেচনা করবো। কেন ব্যাস বলতেছি একটু পরে জানতে পারবা। এখন দেখো যে এখানে এই যে এই ইফেক্টিভ লেন্থ কলামের কার্যকরী দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় আমরা একটু পরে জানবো। তার আগে এখান দিয়ে আমরা একটু হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের ব্যাপারটা একটু জেনে নিই, হ্যাঁ। ইফেক্টিভ লেন্থ আমরা সামনে জানবো ইনশাল্লাহ। মেইনলি আর নির্ণয় করার জন্য আমাদের দরকার হলো ইফেক্টিভ লেন্থ এবং রেডিয়াস অফ জাইরেশন। তো ইফেক্টিভ লেন্থ আমরা একটু পরে জানবো, আগে আরটা জেনে নিই। আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তো রেডিয়াস অফ জাইরেশন বের করার জন্য আমাদের যেটা করতে হবে, যদি রেক্ট্যাঙ্গুলার কলাম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই কাজ সেটা হচ্ছে 0.3 ইন্টু বি। এখানে বিটা হবে কোনটা? বিটাকে সবসময় এই প্রস্থের মান না, বি হবে হচ্ছে, বিটা হবে বেন্ডিং এর দিকের যেই মাপ সেটা। আবার বলছি বেন্ডিং এর দিকে মাপ, কলামের বেন্ডিং এর দিকে মাপ। এখন বেন্ডিং এর দিকে মাপ বলতে আমরা আসলে কি বুঝবো? আমি যদি একটা ফিগার ড্র করে যদি দেখাই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এরকম। মনে করো এটা একটা কলাম, অন্য একটা কালার ব্যবহার করি, জানি না কতটুকু ফিগারটা ভালো করে আঁকাতে পারবো। খুব একটা খারাপ হয়নি, এটা মনে করো একটা কলাম, হ্যাঁ। তো এই কলামের উপরে যদি তুমি একটা যদি লোড প্রয়োগ করো, এখানে যদি একটা কনসেন্ট্রেশন লোড যদি প্রয়োগ করো, কনসেন্ট্রেটেড লোড যদি প্রয়োগ করো কলামের উপরে, তাহলে দেখো কলামের উপর থেকে একটা লোড লোড আসতেছে, এটা কি কম্প্রেসিভ ফোর্স। আবার কলামের নিচে যে সাপোর্ট রয়েছে সেটা কি করছে, এই দিক থেকে লোড দিচ্ছে। দ্যাট মিনস কলামের উপরে একটা চাপা বল কাজ করছে। চাপা বল কাজ যদি করে, তাহলে এখন দেখো এই যে যদি আমরা যদি এই কলামের উপরে ক্রস সেকশনটা যদি বলি, তাহলে কলামটা দেখো দুরকম ভাবে বাঁকা হতে পারে। এখানে কিভাবে বাঁকা হতে পারে? কলামের এরকম বাঁকা হতে পারে, অর্থাৎ এই দিক থেকে বাঁকা হতে পারে কলামের, অথবা এমন হতে পারে যে কলামটা বাঁকা হচ্ছে এই যে এই দিক থেকে বাঁকা হচ্ছে। আমি আসলে এখানে 3 ডাইমেনশনালে বোঝাতে পারছি না। তুমি তোমার হাতে একটা স্কেল নাও, স্কেল নিলে বুঝতে পারবা যে স্কেলের দুই সাইড থেকে, স্কেলটাকে খারাপ ভাবে ধরে দুই সাইড থেকে তুমি চাপ দাও, চাপ দেওয়ার পর দেখবে একটা সাইডে বাঁকা হয়ে গেছে, দুই সাইডে কিন্তু বাঁকা হবে না, হ্যাঁ। অর্থাৎ আমি যদি বলি যে এই যে এই এই মাপটাকে যদি বলি বি, আর এই মাপটাকে যদি বলি এইচ, অর্থাৎ এই মাপটাকে আমরা বলছি লাল কালারে, এই মাপটাকে বলতেছি এইচ। তাহলে যদি এখানে লোড প্রয়োগ করো, লোড প্রয়োগ করলে হতে পারে এই বি এর দিকে বাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, বি এর দিকে বাঁকা হচ্ছে, অথবা এইচ এর দিকে বাঁকা হচ্ছে, হয় বি এর দিকে বাঁকা হচ্ছে অথবা এইচ এর দিকে বাঁকা হচ্ছে। আমি আরেকটু যদি ব্যাপারটাকে যদি আরেকটু যদি ভালো করে বোঝাই, তাহলে দেখো যে যাক আমার মনে হয় এটা আর আলাদা করে চিত্র আঁকে বোঝাতে হবে না, যাক বুঝতে পারছো আর কি, হ্যাঁ। যে স্কেল যদি তুমি হাতে নাও, তাহলে আহ, বুঝতে পারবা যে যে কোনো একদিকে বাঁকা হবে। এখন কোন দিকে বাঁকা হবে? বাঁকা হওয়ার দিকের পার্শ্বমাপটা নিতে হবে। মনে রাখতে হবে সবসময় যেদিকে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কম হবে সেই দিকেই বাঁকা হওয়ার প্রবণতা থাকবে লোড প্রয়োগ করার ফলে।
তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কোন দিকে কম হবে? ক্রস সেকশনে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া যদি নাও, তুমি এখন যদি মোমেন্ট অফ ইনার্শিয়া এটাকে যদি ধরো ওয়াই অক্ষ আর এটাকে যদি ধরো এক্স অক্ষ, তাই না? তাহলে এখন ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই ওয়াই কোন দিক থেকে হবে? এই দিক থেকে হবে। তখন তুমি কি বলবে বলো তো? বলবা না বি এইচ কিউ ভাগ 12। আর যদি আই এক্স এক্স যদি বলো তাহলে কোন দিক থেকে হবে? এই দিক থেকে হবে। তাহলে আই এক্স যদি বের করতে চাই তখন কি হবে বলো তো? এইচ বি কিউ ভাগ, সরি আমি ভুল বললাম মনে হয় এখানে। এটা হচ্ছে আই এক্স এক্স, আর এটা হবে হচ্ছে আই ওয়াই ওয়াই, এইচ বি কিউ ভাগ 12। অর্থাৎ যখন আমরা ওয়াই অক্ষের মোমেন্টাম ইনার্শিয়া যখন বের করবো তখন এইচ ইন্টু বি কিউব, এই যে এটা। আর যখন এই এক্স এর এই দিক থেকে যখন মোমেন্টাম ইনার্শিয়া যখন বের করবো তখন বি এইচ কিউব ভাগ 12। আচ্ছা, কোন দিককার মোমেন্টাম ইনার্শিয়া সব থেকে কম হবে বলতো? আই এক্স এক্স এর মোমেন্টাম ইনার্শিয়া কম হবে। তার মানে এক্স অক্ষ বরাবর যে মোমেন্টাম ইনার্শিয়া আছে তার মান কম হবে। এই জন্য আমাদের এখানে বি এর মাপটা নিতে হবে, কারণ যেই দিকের মোমেন্টাম ইনার্শিয়া কম এই আর বের করার সময় সেই অংশের পার্শ্ব মাপটা নিতে হবে। ব্যাপারটা মনে ক্লিয়ার হয়েছে? তো মোমেন্টাম ইনার্শিয়া দিয়ে যদি না বুঝে তাহলে মনে রাখবে সবসময় ক্রস সেকশনের মধ্যে যার যেই মাপটা বড় সেই মাপের দিকেই বেন্ডিং সৃষ্টি হয়, বা সেই দিকে মোমেন্টাম ইনার্শিয়ার মান কম হয়। সচরাচর ক্ষেত্রে বলেছি, সব ক্ষেত্রে কিন্তু না, হ্যাঁ সচরাচর। তাহলে এখন দেখো, তাহলে আমরা বলবো যে তার মানে সহজ কথায় বলতে পারি যে রেক্টাঙ্গুলার বিমের ক্ষেত্রে যে এই আর বের করার জন্য 0.3 সাথে আমরা কার মাপ গুণ করব? যেই দিকে ক্রস সেকশনের সব থেকে বড় যে মানটা, বি এবং এইচ এর মধ্যে সব থেকে বড় যে মানটা সেই মানটা গুণ করবো। আশা করি বুঝছো ব্যাপারটা, হ্যাঁ? এনিওয়ে, তাহলে এখন দেখো যদি আমি সার্কুলার কলামের ক্ষেত্রে যদি বলি তাহলে 0.25 ইন্টু এ, এটা হচ্ছে ব্যাস, কলামের ব্যাস। হ্যাঁ, এভাবে আমরা আর বের করে ফেলবো। আশা করি বুঝছো আর হচ্ছে এখান থেকে কিভাবে বের করতে হবে। বি কেয়ারফুল, কিন্তু এটা অনেকে না জেনে কিন্তু ভুল করবে। যদি বর্গাকার কলাম হয় তাহলে তো কোনো সমস্যা নাই, যে কোনো একটা মাপ দিলে হচ্ছে এই আর বের করার জন্য এখানে। কিন্তু যদি রেক্টাঙ্গুলার কলাম হয়ে যায় তখন কিন্তু আবার বিপদে পড়বে। পরীক্ষাতে যদি রেক্টাঙ্গুলার কলাম আসে তখন ভুল করো না কিন্তু, হ্যাঁ? এনিওয়ে, তাহলে এখন আমরা আগাতে থাকি। রিডাকশন ফ্যাক্টর দেখলাম। এখন আসো আমরা আরেকটা জিনিস একটু এখান থেকে, আচ্ছা আমরা আগে ইয়ার মানটা বের করে ফেলি, সরি ইফেক্টিভ লেন্থের ব্যাপারটা একটু জেনে আসি। ও, আরেকটা ব্যাপারে বলতে ভুলে গেছি, আর এর মান, রিডাকশন ফ্যাক্টরের মান কখনোই একের থেকে বড় হবে না, এক অথবা একের থেকে ছোট হবে, ঠিক আছে? এনিওয়ে, তো রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করতে হয় আমাদেরকে। আমি এখানে আরেকটা ব্যাপার একটু বলেই দিই, যদিও সামনে অঙ্কের সময় আমি বলতাম, বাট এই জায়গা থেকে বলে দিই। যদি রিডাকশন ফ্যাক্টর, মানে আমরা কখন ডিজাইন লোড বের করার সময় রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করব? যদি কলামের লেন্থ, হ্যাঁ কলামের লেন্থ যদি হচ্ছে প্রশ্নে অঙ্কে যদি কলামের লেন্থ বিবেচনা করে যদি আমাদের ডিজাইন লোড বের করতে হয়, কলামের দৈর্ঘ্য বিবেচনা করে যদি ডিজাইন লোড বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্ক করব ডিজাইন লোড বের করার জন্য, অনুমোদনযোগ্য লোড ভাগ রিডাকশন ফ্যাক্টর। হ্যাঁ, আর যদি এমন যদি হয় যে কলামের দৈর্ঘ্য বিবেচনা করে আমি ডিজাইন লোড বের করছি না, তাহলে সেই ক্ষেত্রে অল টাইম রিডাকশন ফ্যাক্টরের মান 1 ধরা হয়, ঠিক আছে? যখন আমরা দৈর্ঘ্য বিবেচনা না করেই ডিজাইন লোড বের করতে চাইবো তখন রিডাকশন ফ্যাক্টরের মান ধরবো আমরা 1। তাহলে সেই ক্ষেত্রে তখন কি হবে বলতো? তখন ডিজাইন লোড এবং অনুমোদনযোগ্য লোড দুইটা সমান, ঠিক আছে? আচ্ছা, তো আমি আরেকটা কথা এবার একটু যদি ব্যাকে যদি যাই, হ্যাঁ আমি বলেছিলাম দেখো যদি একটু ব্যাক স্লাইডে যাই আমি, যদি ব্যাক স্লাইডে যদি যেতে চাই তাহলে এই যে দেখো ব্যাক স্লাইডের ক্ষেত্রে আমি বলেছিলাম দেখো ডিজাইন লোড বের করার ফর্মুলা রয়েছে দুইটা, এই একটা এই একটা। মেইনলি যদি ডিজাইন লোড বের করার ফর্মুলার কথা যদি বলি, এই যে এইটা, এটাই হচ্ছে মেইনলি ডিজাইন লোড বের করার ফর্মুলা। বাট এটা আমাকে অ্যাপ্লাই করতে হয় কখন? যখন হচ্ছে দৈর্ঘ্য বিবেচনা করে আমি ডিজাইন লোড বের করতে চাচ্ছি, ঠিক সেই সময়টাতে। আবার আরো যদি সহজ ভাষাতে যদি বলি যে আমাদের কখনো 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 যে জিনিসটা দরকার হয় বিমের হচ্ছে কলামের অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতাটা আমার বের করা দরকার হয় কখনো কখনো, হ্যাঁ অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতাটা বের করা দরকার হয় কখনো কখনো আমার। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করে আমাকে কাজ করতে হবে। আশা করি বুঝছো ব্যাপারটা। ডিজাইন লোড বের করার ফর্মুলাটা আমরা বলবো হচ্ছে এটা। আর যদি দৈর্ঘ্য বিবেচনা করে যদি আমি
ডিজাইন লোড যদি বের করতে চাই তখন আমাকে এই ফর্মুলাটা কনসিডার করতে হবে। আর যদি দৈর্ঘ্য বিবেচনা না করে যদি করতে চাই তাহলে শুধুমাত্র এই ফর্মুলাটা। আবার যদি দৈর্ঘ্য বিবেচনা না করো তাহলে অনুমোদনযোগ্য লোডও যা হবে ডিজাইন লোড তা হবে। দ্যাট মিনস বিমের উপরে যে অনুমোদনযোগ্য লোড আসবে সেটাকেই আমরা বলবো ডিজাইন লোড, মানে সেটাকে আমরা ডিজাইন লোড হিসেবে ধরে নেব যদি কলামের দৈর্ঘ্য বিবেচনা না করে যদি আমরা যদি কলাম ডিজাইন করি তাহলে। আর যদি কলামের দৈর্ঘ্য বিবেচনা করে যদি আমরা যদি হচ্ছে কলাম যদি ডিজাইন করি তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই বিমে এই কলামের উপর যে পরিমাণ লোড আসবে তাকে একটা রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করেই আমাকে মান নিতে হবে। অর্থাৎ এখন এটার কারণ আমি একটু বলি। হ্যাঁ, আচ্ছা, কলাম ডিজাইনের মেইন কাজ কি? আমার কলামের ক্ষেত্রে আমার যদি বলা হয় কলাম ডিজাইন করো তাহলে আমার কয়েকটা জিনিস আমাকে বলে দিতে হবে আমি ইঞ্জিনিয়ার হিসেবে। নাম্বার 1, কলামের ক্রস সেকশন, অর্থাৎ কতটুকু সাইজের কলাম আমি ব্যবহার করব, কলামের প্রস্থ কত এবং ওয়েট কত, সরি কলামের প্রস্থ কত এবং কলামের হচ্ছে কি বলবো যে কলামের ক্রস সেকশন আর কি, মানে যেই হচ্ছে যদি বলে এটা প্রস্থ তাহলে এটা দৈর্ঘ্য, ঠিক আছে। আসলে দৈর্ঘ্য বলতে মানে হাইট বলতে ভালো হবে মনে, প্রস্থ এবং হাইট, হ্যাঁ, বা ওয়াইড এবং আমরা হাইট বলবো এখানে, ঠিক আছে। মানে মানে ক্রস সেকশনের যে মাপটা, আবার এখানে যে লেন্থ বলি, দৈর্ঘ্য এবং প্রস্থ বলি, তাহলে আবার কলমের দৈর্ঘ্য বলতে লম্বা মাপটা আবার অনেকে ধরে নেবে। এনিওয়ে, তাহলে মেইনলি কলামের সাইজ, ক্রস সেকশনাল সাইজটা বলে দিয়া এটা কাজ। আর একটা হচ্ছে কলামে আমি কতটুকু রড, মেইন রড ব্যবহার করবো সেটা বলে দিয়া, ঠিক আছে। আর একটা কাজ হচ্ছে স্ট্রেট আপ ডিজাইন করা, সরি হচ্ছে টাই রড ডিজাইন করা, যে টাই রড আমি টাই রডের স্পেসিং কত হবে, কতটুকু দূর দূর আমি টাই রড বসাবো, ঠিক আছে। এইটুকুই কিন্তু আমার কিন্তু কলাম ডিজাইনের মেইন কাজ। কিন্তু কলামের দৈর্ঘ্য কিন্তু আমরা কিন্তু ডিজাইন করি না। কলামের দৈর্ঘ্যকে আমরা ডিজাইন করি যে কতটুকু দৈর্ঘ্য কলাম এখানে ব্যবহার করতে হবে, এটা কিন্তু ডিজাইন করা হয় না। মেইনলি যদি বলি কলাম ডিজাইনের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে এখানে কলামের ক্রস সেকশন বলে দেওয়া, আর একটা হচ্ছে কলামের কতটুকু রড ব্যবহার করছে সে রডের পরিমাণ বলে দেওয়া। তাহলে এখন তুমি কলামের ক্রস সেকশন এবং রডের পরিমাণ বের করার ক্ষেত্রে কখনো কখনো দৈর্ঘ্য বিবেচনা করে করতে হয়, আবার কখনো কখনো দৈর্ঘ্য বিবেচনা না করে করতে হয়। সচরাচর ক্ষেত্রে দৈর্ঘ্য বিবেচনা করা উচিত, যেখানে অনেক বেশি দৈর্ঘ্যের কলাম হয়ে যায় সেক্ষেত্রে আসলে দৈর্ঘ্য বিবেচনা করেই করাটা উত্তম হয়, তাহলে এক্সাক্ট ভ্যালুটা আসে। তো কলামের দৈর্ঘ্য যখন দেখা যাচ্ছে যে অনেক বেশি হয়ে যাচ্ছে, একটা কলামের দৈর্ঘ্য যখন অনেক বেশি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সরি কলামের দৈর্ঘ্য যদি আহামরি খুব যদি বেশি যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো যে কলামের উপরে যে পরিমাণ লোড আসবে সেই লোডকেই ডিজাইন লোড হিসেবে ধরে ডিজাইন করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কলামের দৈর্ঘ্য যদি একটু বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাকে দৈর্ঘ্য বিবেচনা করে করতে হবে। অর্থাৎ তখন আমাকে কি করতে হবে, যে কলামের উপরে যে পরিমাণ লোড আসছে, মনে করো কলামের উপর লোড আসতেছে 80 টন, 80 টন কলমের উপর লোড আসছে, তাহলে এত টন যদি কলমের উপর লোড যদি আসে তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি তখন ডিজাইন লোড হিসেবে বিবেচনা করলে খুব ভালো ডিজাইন হবে না। অর্থাৎ ক্রস সেকশন এবং রডের পরিমাণ আমরা খুব ভালো মানে ইফেক্টিভলি বের করতে পারবো না যদি কলমের দৈর্ঘ্য যদি অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কলামকে আরো বেশি সেফ জোনে রাখার জন্য কলামে যতটুকু লোড আসতেছে, হ্যাঁ, কলাম যতটুকু লোড বহন করতে পারে তার থেকে বেশি পরিমাণ লোড আমরা ডিজাইন লোড হিসেবে বিবেচনা করব। তার থেকে বেশি লোড বিবেচনা করে আমরা কলামটা ডিজাইন করব। তো সেটা করতে হলে কি করতে হবে, এই যে কলাম যতটুকু লোড বহন করতে পারে তাকে আমরা একটা রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করব। তো রিডাকশন ফ্যাক্টর দ্বারা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, রিডাকশন ফ্যাক্টর আমরা কিন্তু বলেছি আর এর মান 1 অথবা 1 এর থেকে কম হবে। যদি এই ভ্যালু যদি 1 এর থেকে যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে বলতো, পি এর মান এই ডিজাইন লোড সরি এই কলামের লোড বহন ক্ষমতা যা ছিল তার থেকে আরো বেশি হয়ে যাবে না, বেশি হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। অর্থাৎ কলমের লোড যদি আসে 80 টন তখন আবার ডিজাইন লোড 80 থেকে বেশি হয়ে যাবে। এই জন্য আমাদের তখন কি করতে হয়, যদি দৈর্ঘ্য বিবেচনা করে যদি আমাকে যদি কলাম ডিজাইন করতে হয় তখন অবশ্যই আমাকে এই রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এনিওয়ে, আর কি বললাম, যদি ডিজাইন লোড যদি বিবেচনা যদি করি আমরা তাহলে সরি ভুল বললাম, যে হচ্ছে দৈর্ঘ্য যদি বিবেচনা না করি তখন ডিজাইন লোড এবং অনুমোদনযোগ্য লোড সমান, আর যদি দৈর্ঘ্য বিবেচনা করা হয় তখন সমান নয়, তখন এই যে এই ফর্মুলাতে আমার কাজ করতে হবে। এনিওয়ে, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। এগুলো সবই বুঝেছি আমরা। এনিওয়ে, এখন আসো আমরা যে কাজটা করব কলামের ইফেক্টিভ লেন্থ এর ব্যাপারটা দেখব। দেখো একটা কলামের সাপোর্ট কয় রকম ভাবে থাকতে পারে একটু দেখি। নাম্বার 1 যেটা হতে পারে, কলামের উভয় শেষ প্রান্তে, ইন্ডিং যে প্রান্ত, ফার্স্ট
প্রথমে যে ইন্ড আছে এবং লাস্টের দিকে যে ইন্ড আছে, এই দুইটা যে ইন্ড কলামের ইন্ডিং এ যদি পিন পিন থাকে বা হিঞ্জ থাকে, পিন থাকে অথবা হিঞ্জ, তো হিঞ্জে কিন্তু পিন পিন কিন্তু অবশ্যই থাকবে। হ্যাঁ, এখন আসলে হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে আসলে তোমাদের হয়তো একটু ভুল ধারণা থাকতে পারে, যে অনেকে মনে করে নাই যে শুধুমাত্র, আমি একটু দেখাই, যে এরকম এরকম গোলাকারে থাকে এটাই মনে হয় শুধু হিঞ্জ না। যেমন তোমরা বিমের ক্ষেত্রে দেখেছো, যে মনে করে এই একটা বিম আছে, এই বিমটার ক্ষেত্রে হচ্ছে একটা হিঞ্জ যুক্ত করে দেওয়া হয়েছে, এখান থেকে একটা হিঞ্জ যুক্ত করে দেওয়া হয়েছে। অথবা বললাম তোমাদের সচরাচর বইতে যেভাবে থাকে, এই একটা মনে করে বিম, বিমের মাঝখানে একটা হিঞ্জ যুক্ত করে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় পিন যুক্ত হিঞ্জ। হ্যাঁ, এটাকে বলা হয় শুধুমাত্র পিন যুক্ত হিঞ্জ। আরো একটা হিঞ্জ সাপোর্ট থাকে, সেটা হচ্ছে এরকম, এরকম আরো একটা সাপোর্ট থাকে, এটাকে আমরা হিঞ্জ সাপোর্ট বলি। তো এখানেও কিন্তু পিন আছে, হ্যাঁ, এখানেও কিন্তু একটা পিন আছে, এই জায়গাটাতেও, এই যে এই জায়গায় ছোট্ট করে একটা পিন পিন হচ্ছে যুক্ত করা থাকে। তো এখানে আমরা বলতে পারি যে উভয় প্রান্ত পিন, অথবা বলতে পারি উভয় প্রান্ত হিঞ্জ, একই কথা। হ্যাঁ, উভয় প্রান্ত পিন অথবা উভয় প্রান্ত হিঞ্জ হতে পারে, উভয় প্রান্ত পিন যুক্ত হিঞ্জ শুধু, অথবা হতে পারে উভয় প্রান্তই এই যে এরকম হিঞ্জ। ঠিক আছে, তো এই একটা সাপোর্ট হতে পারে কন্ডিশন। আরেকটা সাপোর্ট কন্ডিশন হতে পারে যে এক প্রান্ত ফিক্সড করা আছে, ক্যান্টিলিভার বিমের মতো ফিক্সড করা আছে, অপর প্রান্ত ফিক্সড করা আছে, অর্থাৎ দুই প্রান্ত ফিক্সড। আরো একটা দিক হতে পারে, সেটা হচ্ছে যে এক প্রান্ত ফিক্সড আরেক প্রান্ত মুক্ত, ক্যান্টিলিভার বিমের মতো এক প্রান্ত ফিক্সড করা আছে আরেক প্রান্ত মুক্ত। আরেকটা কন্ডিশন হতে পারে এক প্রান্ত ফিক্সড করা, আরেক প্রান্ত হচ্ছে হিঞ্জ যুক্ত করা, হোক সেটা পিন যুক্ত হিঞ্জ অথবা এই যে এরকম হিঞ্জ। ঠিক আছে, তাহলে দেখো যে এই হচ্ছে এই চার ধরনের সাপোর্ট কন্ডিশন কলামের ক্ষেত্রে হতে পারে, এর বাইরে আর কোনো সাপোর্ট কন্ডিশন হয় না। এখন আসলে ইফেক্টিভ লেন্থটা কি কলামের? কলামের ইফেক্টিভ লেন্থ হচ্ছে, কলামের যে ইফেক্টিভ লেন্থ সেটা আমরা বলি হচ্ছে এরকম, যে দেখো স্বাভাবিক অবস্থায় কলামের উপর যদি লোড প্রয়োগ না করা হতো, তাহলে কলামের দৈর্ঘ্য থাকতো ঠিক এরকম, স্ট্রেট থাকতো, সোজা থাকতো, এটুকু হতো কলামের দৈর্ঘ্য। বাট কলামের লোড প্রয়োগ করার কারণে কলাম বাঁকা হয়ে গেছে। এই যে বাঁকা যে অংশটা, এই বাঁকা অংশের দৈর্ঘ্যটাকে আমরা মানে যতটুকু, যে পরিমাণ দৈর্ঘ্য বাঁকা হয়ে গেছে, ওই বাঁকা হয়ে যাওয়ার পরিমাণ, ওই দৈর্ঘ্যটাকে আমরা বলি ইফেক্টিভ লেন্থ কলামের। আবারও বলছি, কলাম বাঁকা হয়ে গেছে, বাঁকার পরিমাণের যে দৈর্ঘ্য সেটাকে বলছি আমরা ইফেক্টিভ লেন্থ। দ্যাট মিনস কতটুকু দৈর্ঘ্য কলাম বাঁকা হয়েছে সেটাকে বলছি আমরা ইফেক্টিভ লেন্থ। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে ভালো করে। যেমন আমরা এখানে পিন যুক্ত, উভয় প্রান্তে যদি পিন থাকে তাহলে কি হয় জানো, কলামের পুরো অংশটাই বেঁকে যায়। তাই আমরা সেই ক্ষেত্রে বিবেচনা করি কলামের ইফেক্টিভ লেন্থ, কলামের ইফেক্টিভ লেন্থ এবং কলামের স্বাভাবিক মানে লোড প্রয়োগের আগে আগে যে কলামের যে লোড ছিল, এই লেন্থ ছিল, সেই লেন্থ সমান। আবারও বলছি যে ইফেক্টিভ লেন্থের ব্যাপারটা অনেকের ভুল ধারণা আছে। হ্যাঁ, যে ইফেক্টিভ লেন্থের সঠিক ধারণা হচ্ছে যে কলামের যতটুকু দৈর্ঘ্য বাঁকা হয়ে যাবে সেই দৈর্ঘ্যটাকে বলবো আমরা ইফেক্টিভ লেন্থ। যেমন পিনযুক্ত কলামের ক্ষেত্রে পুরো কলামটাই বাঁকা হয়ে যায়, পুরো কলামটাই বেঁকে যায়, এই জন্য আমরা এটাকে বলবো যে পিনযুক্ত, উভয় প্রান্তে যদি পিন থাকে বা উভয় প্রান্তে যদি হিঞ্জ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কলামের ইফেক্টিভ লেন্থ হবে, পুরো কলামের দৈর্ঘ্যটাই হবে কলামের ইফেক্টিভ লেন্থ। আশা করি আমার কথাটা বুঝে গেছো, ভালো করে আশা করি বুঝছো। তো বাকিগুলোর ক্ষেত্রে কি হবে আমরা একটু সামনের স্লাইডে গেলেই বুঝতে পারবো আর কি। এই যে দেখো বাকিগুলোর ক্ষেত্রে আমি এখানে ফর্মুলা আকারে লিখে রাখছি। দেখো যে ইফেক্টিভ লেন্থ বের করে, দেখো ফর্মুলার ভিতরে আমরা এখানে হচ্ছে দেখছি যে দেখো এখানে যেটা দেখালাম যে উভয় প্রান্ত পিন যুক্ত আছে, হিঞ্জ, এই যে দেখো এখানে দেখো এই যে হিঞ্জ। হ্যাঁ, এটা কিন্তু কেমন হিঞ্জ বলতো, এটা কিন্তু এই যে এই হিঞ্জ আমরা একটু আগে যেই ফিগারটা দেখালাম, এই যে এরকম আকারের হিঞ্জ, এটা কিন্তু এই হিঞ্জ কিন্তু উভয় প্রান্তে। ঠিক আছে, তাহলে দেখো যে আহ উভয় প্রান্তে যদি হিঞ্জ থাকে, তাহলে হিঞ্জ বা পিন যদি থাকে তাহলে কি হয়, কলামের পুরো দৈর্ঘ্যটা, মনে করো কলামের লোড প্রয়োগের আগে কলামের দৈর্ঘ্য ছিল এটা,
কিন্তু উভয় প্রান্তে পিনযুক্ত সাপোর্ট হওয়ার কারণে বা হিনযুক্ত সাপোর্ট হওয়ার কারণে লোড প্রয়োগের ফলে পুরো কলামের এই দৈর্ঘ্য মানে পুরো কলামের দৈর্ঘ্যটাই বাঁকা হয়ে গেছে। এই জন্য আমরা বলবো পুরো কলামের দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে ইফেক্টিভ লেন্থ। এবার আসো এখানে আসো যে কলামের যদি এমন হয় যে এক প্রান্ত ফিক্সড, আমি এখানে ফিগারটা একটু দেখাই। এখানে আসলে এই ফিগারটাতে আমি যদি না বুঝে তাহলে বুঝবো না ভালো করে ব্যাপারটা। আমি একটু দেখাই যে কলামের এটা হচ্ছে যে এক প্রান্ত ফিক্সড, এই কলামটা যেটা দেখানো হয়েছে এক প্রান্ত ফিক্সড এবং এক প্রান্ত মুক্ত। আমি একটু ফিগার দিয়ে ভালো করে দেখাই তোমাদের ব্যাপারটা। হচ্ছে যে এটা মনে করো ফিক্স সাপোর্ট, এটা মনে করো ফিক্স সাপোর্ট, আর এটা মনে করেছিল কলাম, এই ছিল হচ্ছে কলাম। তাহলে এই যদি কলাম যদি থাকে তাহলে একটা ব্যাপারটা একটু ভালো করে বুঝো আর কি। কলামে যদি দেখো এক প্রান্ত ফিক্সড আছে আর এক প্রান্ত মুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি একটু মোটা করে আঁকালে মনে ভালো বুঝবা। এই যে দেখো যে এটা মনে করো ফিক্স সাপোর্ট। এবারে এই কলামের উপরে যদি তুমি উপর থেকে যদি একটা কনসেন্ট্রেটেড যদি লোড দাও, তাহলে এই কলামটা বাঁকা হবে কিভাবে জানো? কলামটা বাঁকা হবে হচ্ছে এরকম ভাবে, যদি এই প্রান্ত ফিক্সড আছে সাপোর্ট আছে বাট উপরের প্রান্তে কোনো ফিক্স সাপোর্ট নাই, সরি উপরের প্রান্তে কোনো সাপোর্টই নাই, তখন কলামটা বাঁকা হবে এরকম করে। কলাম কিন্তু এরকম ভাবে কিন্তু বাঁকা হবে না, কারণ শুধু এক সাইডের বাঁকাটা প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে, বাট এই সাইডে বাঁকা প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই। এরকম মানে এমন অবস্থা, আমি যদি ক্যান্টিলিভার বিমের সাথে তুলনা করি, এটা মনে করো ক্যান্টিলিভার বিম। হ্যাঁ, তো ক্যান্টিলিভার বিমের যদি এখানে যদি লোড আসতো তাহলে বিমটা বাঁকা হতো কিভাবে? বিমটা বাঁকা হতো এই যে এমন করে। এখানেও ঠিক সেম অবস্থাটা হবে। আচ্ছা সরি সরি সরি, আমি এখানে ফিগারটা একটু ভুল দেখে ফেলেছি। এখানে এরকম না, বাঁকাটা হবে হচ্ছে যেমন এই যে এরকম করে বাঁকা হবে, ঠিক আছে? এইভাবে করে বাঁকা হবে, যেমন এই যে এখানে বাঁকা হয়েছে ঠিক এরকম ভাবে যখন লোডটা আসবে, লোড প্রয়োগের ফলে কলামটা এই জায়গা থেকে এমন করে বাঁকা হয়ে যাবে। তো এইদিকে একবার বাঁকা হবে, হ্যাঁ, তারপর আবার কি হবে, বাঁকাটা একবার এইদিকে হতে পারে, আবার বাঁকাটা একবার এদিকে হতে পারে, দুদিকে বাঁকাটা হতে পারে। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, যে বাঁকাটা একবার এইদিকে হতে পারে, আবার আর একবার এইদিকে হতে পারে, দুদিকে কিন্তু বাঁকা হতে পারে যেহেতু মুক্ত। এটা মানে কি বলবো যে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এটা মনে করে একটা লাঠি রাখছো হাতে, হ্যাঁ, লাঠি বা একটা কুঞ্চি বা বাঁশের যে ওই যে ডাল থাকে কুঞ্চিতে বলে থাকো, একটা লাঠি রাখছো হাতে, হাতের এই লাঠির এই মাথাটা তুমি ধরে আছো, এবার এই জায়গায় তুমি লোড প্রয়োগ করছো, হ্যাঁ, এই জায়গায় লোড প্রয়োগ করছো, তাহলে দেখবা যে একবার এই কুঞ্চিটা এদিকে বাঁকা হয়ে যাচ্ছে, আবার একবার এদিকে বাঁকা হয়ে যাচ্ছে যদি চাপা বল যদি দাও, ঠিক আছে, লোড প্রয়োগের ফলে। অর্থাৎ এর বাঁকাটা হবে হচ্ছে এরকম, কি বলবো, একবার এদিকে বাঁকা আর একবার এদিকে বাঁকা। তাহলে এখন আমাকে এই ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু পুরো কলামের দৈর্ঘ্য জুড়ে কিন্তু বাঁকা হচ্ছে, যেমন আগে ছিল পুরো কলামের দৈর্ঘ্য জুড়ে বাঁকা হয়েছিল, এখানেও কিন্তু পুরো কলামের দৈর্ঘ্য জুড়ে বাঁকা হচ্ছে। আমি যদি বলি কলাম বাঁকা হওয়ার আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে এল, তাহলে একবার লোড প্রয়োগের ফলে কলাম মনে করে বাম দিকে বাঁকা হলো, তাহলে কি ইফেক্টিভ লেন্থ হলো এল ই ইকুয়াল টু এল। অনেকে কনফিউশন হয়ে যেতে পারো, এটা আমি আরেকবার একটু বোঝাই জিনিসটা ভালো করে একটু। এটা মনে করো কলামের দৈর্ঘ্য, এদিকে ফিক্সড করা আছে, তো কলামের দৈর্ঘ্য মনে করো আমরা বললাম এল, এল হচ্ছে কলামের দৈর্ঘ্য। এখন কলামের উপর লোড দিয়েছো তুমি, এদিকে সাপোর্ট আছে আর উপরের দিকে সাপোর্ট নাই, তো লোড প্রয়োগের কারণে কলামটা মনে করো একবার এদিকে বাঁকা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু পুরো কলামটা কিন্তু বাঁকা হবে, যেমন এখানে পুরো পিন সাপোর্ট বা হিল সাপোর্ট থাকার সময় পুরো কলাম জুড়ে বাঁকা হয়েছে, ঠিক এখানে কিন্তু পুরো কলাম জুড়ে বাঁকা হবে। তো সেই ক্ষেত্রে একবার যখন বামে বাঁকা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা ইফেক্টিভ লেন্থ সমান কি বলবো, সেই ক্ষেত্রে আমরা এল কেই বলবো ইফেক্টিভ লেন্থ। কিন্তু আবার লোড প্রয়োগের ফলে আরেকবার বাঁকা হয়েছে কোন দিকে, এদিকে। তো এদিকে যখন ডানে যখন বাঁকা হয়েছে তখনও কিন্তু পুরো কলামের দৈর্ঘ্য জুড়ে বাঁকা হয়েছে, তো সেই ক্ষেত্রে আবার আমরা বলবো ইফেক্টিভ লেন্থ ইকুয়াল টু এল। তার মানে লোড প্রয়োগের ফলে একবার বামে একবার ডানে বাঁকা হবে, তাহলে সব মিলে মোট বাঁকা হওয়ার দৈর্ঘ্য কতটুকু, বাম দিকের এলই প্লাস সরি
বাম দিকে যখন বাঁকা হচ্ছে তখন পুরো কলামের দৈর্ঘ্য জুড়ে বাঁকা হচ্ছে, আবার ডান দিকে যখন বাঁকা হচ্ছে তখন পুরো কলামের দৈর্ঘ্য জুড়ে বাঁকা হচ্ছে। তাহলে টোটাল ইফেক্টিভ লেন্থ কত হলো? টোটাল ইফেক্টিভ লেন্থ হবে হচ্ছে 2L, এই L প্লাস এই L, তখন টোটাল ইফেক্টিভ লেন্থ হবে হলো 2L। এই জন্য আমরা এখানে লিখেছি 2L। এই অর্ধেক অংশ দেখানো হয়েছে বামের বাঁকানো, আর এই অর্ধেক অংশ দেখানো হয়েছে ডানে বাঁকানো। বুঝছো ব্যাপারটা? আশা করি বুঝে গেছে। তো এখানে যেটা করা হয়েছে যে এইটুকু বাঁকা হচ্ছে দেখানোর পরে বাকিটুকু বর্ধিত করে দেওয়া হয়েছে, এই জন্য ভিন্ন রকম কালার ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝছো ব্যাপারটা, যে ক্যান্টিলিভার সরি হচ্ছে এক প্রান্ত ফিক্সড, আরেক প্রান্ত যদি মুক্ত থাকে তখন আমরা ইফেক্টিভ লেন্থ কতটুকু ধরবো? ইফেক্টিভ লেন্থ ইকুয়াল টু 2L, অর্থাৎ কলামের আগে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যের দ্বিগুণ। এবার আসো যদি আমরা এক প্রান্ত ফিক্সড বলি, আরেক প্রান্ত সরি দুই প্রান্ত যদি ফিক্সড বলি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? দুই প্রান্ত যদি ফিক্সড হয় তাহলে কি হবে? কলামের এই সাপোর্টের কাছাকাছি অংশ বাঁকতে দিবে না, আবার এই সাপোর্টের কাছাকাছি অংশ বাঁকতে দিবে না। আবারও বলছি কথাটা, যদি উভয় প্রান্ত যদি ফিক্সড হয় তাহলে এই ফিক্স সাপোর্টের কাছাকাছি অংশগুলো কলাম বাঁকতে দিবে না। তাহলে সেক্ষেত্রে বাঁকা হবে কতটুকু? এই যে এই সাপোর্ট থেকে কিছু দূর পর থেকে কলামের বাকলিং শুরু হবে, আবার এখানে সাপোর্ট থেকে কিছু দূর পর থেকে কলামের বাকলিং শুরু হবে। দ্যাট মিনস এই ক্ষেত্রে পুরো কলামের দৈর্ঘ্যটা বাঁকা হবে না, বরং সাপোর্টের কাছাকাছি অংশ কলামের যে দৈর্ঘ্য আছে সেটুকু কোনো রকম ভাবে বাঁকবে না, আবার এই সাপোর্টের কাছাকাছি অংশটুকু কোনো রকম ভাবে বাঁকবে না। ফিক্স সাপোর্ট সবসময় কি করে? মোমেন্ট প্রতিরোধ করে, তাই না? তাহলে এই সাপোর্টটা কি করে? মোমেন্টটাকে প্রতিরোধ করে ফেলবে, আবার এদিকে সাপোর্টটা মোমেন্টটাকে প্রতিরোধ করবে, বাট পুরো কলামের দৈর্ঘ্য জুড়ে কিন্তু মোমেন্ট প্রতিরোধ করতে পারবে না। তাহলে যেটুকু অংশ মোমেন্ট প্রতিরোধ করেছে সেটুকু অংশ বাঁকা হবে না। তাহলে বাঁকা হয়েছে এই সাপোর্টের কাছাকাছি এই অংশ, এবং এই অংশ বাদে বাকি যেটুকু আছে সেটুকু। তার মানে বাঁকা হয়েছে কতটুকু? এই অংশটুকু। তো দেখা গেছে যে হচ্ছে কলামের টোটাল দৈর্ঘ্যের 1/4 বাম সাপোর্টে মানে সাপোর্ট একদিকে সাপোর্টে বাঁকা হয় না, আবার আর আরো একদিকে সাপোর্টে 1/4 বাঁকা হয় না। দ্যাট মিনস কলামের যে একদিকে সাপোর্টের বাঁকা না হওয়ার অংশ এবং আরেকদিকে সাপোর্টে বাঁকা না হওয়ার অংশের সমষ্টি হচ্ছে 0.5L। দ্যাট মিনস কলামের অর্ধেক দৈর্ঘ্য বাঁকাই হয় না, সে অর্ধেকের মধ্যে কলামের যে টোটাল যে দৈর্ঘ্য আছে টোটাল দৈর্ঘ্য অর্ধেক সে বাঁকাই হয় না, যতটুকু অংশ বাঁকা হচ্ছে না তার আবার অর্ধেক একদিকে সাপোর্টে, বাকি অর্ধেক হচ্ছে আরেকদিকে সাপোর্ট। আমার কথা মনে বুঝে গেছো? হ্যাঁ, কলামের টোটাল দৈর্ঘ্য যদি হয় হচ্ছে এখানে কি বলবো 12 মিটার যদি হয় কলমের টোটাল দৈর্ঘ্য, মনে করো কলমের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, তাহলে সাপোর্ট থেকে এদিকে 3 মিটার বাঁকা হবে না, আবার এই সাপোর্ট থেকে এদিকে 3 মিটার বাঁকা হবে না, মোট কথা হলো 6 মিটার বাঁকা হবে না, বাকি 6 মিটার বাঁকা হবে। তো যতটুকু দৈর্ঘ্য বাঁকা হচ্ছে সেটাকে বলছে আমরা ইফেক্টিভ লেন্থ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? উভয় প্রান্ত যদি ফিক্স থাকে তাহলে ইফেক্টিভ লেন্থ হবে, এই যে আমি এখানে দেখিয়েছি, দেখছো মনে হয়, যে 0.5L, অর্থাৎ কলামের আগে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যের সাথে হাফ গুণ। এবার আসলে যদি কলামের এমন যদি হয় যে এক প্রান্ত পিন যুক্ত আছে বা হিঞ্জ যুক্ত, আরেক প্রান্ত ফিক্সড আছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখো ফিক্স সাপোর্ট যেদিকে আছে সেদিকে একটা নির্দিষ্ট অংশ কলাম বাঁকতে দিবে না, বাট পিন সাপোর্টের দিকে কিন্তু বাঁকা হয়ে যাবে, কারণ পিন সাপোর্ট কখনোই কিন্তু মোমেন্ট প্রতিরোধ করতে পারে না, কিন্তু ফিক্স সাপোর্ট মোমেন্ট প্রতিরোধ করতে পারে, বা হিঞ্জ সাপোর্ট মোমেন্ট প্রতিরোধ করতে পারে না, ফিক্স সাপোর্ট মোমেন্ট প্রতিরোধ করতে পারে। এই জন্য কলামে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য সে বাঁকতে দিবে না। তাহলে ফিক্স সাপোর্টের দিকে একটা নির্দিষ্ট অংশ বাঁকা হবে না। কতটুকু অংশ বাঁকা হবে না? 0.3L, 0.3L পর্যন্ত সে বাঁকতে দিবে না। আর বাকি কলামের দৈর্ঘ্যটা বাঁকা হয়ে যাবে, আর বাকি যেটুকু বাঁকা হয় সেটা হচ্ছে 0.7L। তাই আমরা বলি যে এই ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থ হবে হচ্ছে 0.7L। আশা করি ইফেক্টিভ লেন্থের ব্যাপারগুলো বুঝে গেছে, যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে ইফেক্টিভ লেন্থ বের করতে হবে। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এনিওয়ে, এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করবো ইনশাআল্লাহ। তো প্রথমে দেখো আমরা একটা অঙ্ক নিয়েছি। অঙ্কটাতে বলা হচ্ছে যে 420 mm vertical bars were used in 35 centimeter to 35 centimeter column. Find the allowable load capacity of the column. A prime C এর ভ্যালু দেওয়া আছে, F এর ভ্যালু দেওয়া আছে। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে যে 4টা 20 মিলিমিটার এর যে ভার্টিক্যাল বার 35 সেন্টিমিটার কলমে ব্যবহার করা হয়েছে। তো এখন তোমাকে যে কলামের লোড বহন ক্ষমতা বের করতে বলছে, যেখানে এ প্রাইম সি এর ভ্যালু দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে, কলামের লোড বহন ক্ষমতা বের করতে বলছে। দ্যাট মিনস তোমাকে বের করতে বলছে সেই এই যে একটু আগে আমরা দেখে আসলাম যে পিএ এর মান বের করতে বলছে। কলামের লোড বহন ক্ষমতা কতটুকু কলাম লোড বহন করতে পারবে। আচ্ছা দেখো তো এখানে কি কলামের দৈর্ঘ্য কি দেওয়া আছে? দেওয়া নাই। দ্যাট মিনস এটা আমাকে এই অঙ্কটা তারা ইনডিরেক্টলি কলামের দৈর্ঘ্য বিবেচনা না করে করতে বলেছে। আচ্ছা কলামের যখন দৈর্ঘ্য বিবেচনা না করব তখন আমরা কি বলবো? তখন রিডাকশন ফ্যাক্টরের মানে 1 বলবো না, মেইন ফর্মুলা তখন কিন্তু হবে এটাই, পি ইকুয়াল টু পি এ বাই আর, ডিজাইন লোড ইকুয়াল টু অনুমোদনযোগ্য লোড ভাগ রিডাকশন ফ্যাক্টর। তো এই ক্ষেত্রে যখন আমরা দৈর্ঘ্য বিবেচনা করবো না তখন আমরা রিডাকশন ফ্যাক্টরের মান বলবো 1। তো এখন রোজির মান
আমাকে এই জায়গা থেকে কি করতে হবে, রোজির মান বের করতে হবে। অর্থাৎ স্টিল রেশিওটা অঙ্ক করার জন্য আমাকে আগে স্টিল রেশিওটা বের করে নিতে হবে। তো স্টিল রেশিও বের করার ক্ষেত্রে আমরা কি করব, কলামের ব্যবহৃত রডের ক্ষেত্রফল ভাগ এজি। তো কলামের ব্যবহৃত রডের ক্ষেত্রফল হচ্ছে 20 মিলিমিটার, 20 মিলিমিটার রডের ক্ষেত্রে 20 মিলিমিটার একটা রডের ক্ষেত্রফল হলো 3.14, আর 4টা ব্যবহার করা হয়েছে, তার মানে আমরা এখানে রোজির মান এই ক্যালকুলেশন করে কত পেলাম, 0.01। তো এবারে এটাকে একটু চেক করে দেখতে হবে এসিআই কোড অনুসারে কি আছে কিনা। হ্যাঁ আছে, এই রেঞ্জের মধ্যে আছে। এবার তাহলে আমরা এখানে বলবো যে রো এ ইকুয়াল টু, যেহেতু আর এর মান 1, তাহলে রো এ ইকুয়াল টু কত হচ্ছে এটা, কারণ পি এর ফর্মুলা তো আমরা তো জানি এইটা, তাই না? তাহলে পি এর ফর্মুলা যদি এখানে লিখি, পি এর ভ্যালুটা লিখলাম, আর এর মান 1, অর্থাৎ আর এর মান এখানে দেখো যে হচ্ছে এর নিচে ছিল আর, আর মানে 1, আর পি এর ভ্যালু তো এটা, এটা আমরা লিখে ফেললাম। এনিওয়ে, তাহলে এই জায়গা থেকে এবার আমরা শুধু ভ্যালুগুলো বসাবো। তো ভ্যালুগুলো যদি বসা 0.85, এই যে এর মান বসালাম পয়েন্ট এ প্রাইম সি, এবারে এফ এস এর মান বসাতে হবে, এখানে কিন্তু এফ আই দিয়ে আছে। হ্যাঁ, স্টিলের ইল্ড দেওয়া আছে, অর্থাৎ কলমের যে মেইন বার ব্যবহার করেছে, ভার্টিক্যাল বার ব্যবহার করেছে, সে ভার্টিক্যাল বারে ইল্ড স্ট্রেস দিয়ে আছে, বাট আমাকে কিন্তু নিতে হবে অ্যালাউবেল স্ট্রেস। তাহলে অ্যালাউবেল স্ট্রেস যদি নিতে হয় তাহলে কি করতে হবে, ইল্ড স্ট্রেসকে 0.4 দ্বারা গুণ করলে আমরা অ্যালাউবেল স্ট্রেস পেয়ে যাই। তাই আমরা ইল্ড স্ট্রেসকে 0.4 দ্বারা গুণ করে ফেললাম। তো অনেকে কি করে, এই যে রোজির মান দেখো এখানে আলাদা করে না বের করে সরাসরি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলে। কেমন করে আমি একটু বলি ব্যাপারটা, বি কেয়ারফুল, করা যাবে না এটা। সেটা হচ্ছে যে অনেকে যেই কাজটা করে, যে এখানে রোজির মান বের না করে সরাসরি, মানে আলাদা করে বের না করে সরাসরি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে, সরাসরি ভ্যালু বসে, অর্থাৎ সব মানগুলো এইভাবে লিখে, লেখার পরে 0.4 এফএস এর মান লিখে লিখে রোজির মান লেখার সময় আলাদা করে না বের করে সময় বাঁচানোর জন্য 4 ইন্টু 3.14 ভাগ 35 ইন্টু 35, এটা কিন্তু লিখে কিন্তু করে দেবে, কিন্তু এটা করা যাবে না। আমি এটা করতে মানা করবো। কেন? কারণ তোমার অঙ্কে যে স্টিল ব্যবহার করা হয়েছে সেই স্টিল এসআই কোড অনুসারে অ্যালাউ নাও হতে পারে। অঙ্কে যে স্টিল ব্যবহার করা হয়েছে সেই স্টিলটা আসলে এসআই কোড অনুসারে অ্যালাউ কিনা সেটাকে দেখতে হবে। যদি রোজির মান যদি এই রেঞ্জের মধ্যে না হতো, তখন আমাকে এই লোডটা বের করতে হতো কি বলে জানো, এই যে মনে করো রোজির মান আসছে 0.009, হ্যাঁ 0.009, আমি এখানে একটু লিখি যে রোজির মান আসছে মনে করো 0.009, এমন পরিমাণ মনে করো কলমে রড ব্যবহার করেছে যে রোজির মান আসছে 0.009। তো এসআই কোডকে কি ফলো করেছে? তখন করেনি, কিন্তু রোজির মান 0.01 এর থেকে ছোট হয়ে গেছে, বাট 0.01 এর থেকে ছোট হতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাকে রোজির মান সর্বনিম্ন কত নেওয়া যাবে, রোজির মান এসআই কোড বলেছে সর্বনিম্ন 0.01 নিতে হবে, কিন্তু সর্বনিম্ন যত নিয়ে যাবে তার থেকে কম হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অঙ্কটা করতে হবে 0.01 ব্যবহার করে। কারণ সর্বনিম্ন এসআই কোড যতটুকু বলেছে তুমি সর্বনিম্ন ততটুকু নামতে পারো, তার থেকে বেশি নামতে পারবে না। অথবা মনে করে এমন পরিমাণ রড ব্যবহার করেছে যে রোজির মান 0.085 হয়ে গেছে, তখন কিন্তু এটা কিন্তু অ্যালাউ না। এসআই কোড আমাকে বলেছে 0.08 পর্যন্ত নেওয়া যাবে, কিন্তু 0.8 এর বেশি নেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে ওরা যেটা ব্যবহার করেছে সেটা করা যাবে না, তখন তোমাকে রোজির মান বিবেচনা করতে হবে 0.08। এই জন্য আমি বলবো সরাসরি এখানে বসাবো না, বসালে কিন্তু ভুল হয়ে যেতে পারে অঙ্কে। যদি এই কোডের এই ভ্যালুর মধ্যেই যদি থাকে তখন ভুল হবে না, আর যদি ভ্যালু যদি ক্রস করে ফেলে তখন কিন্তু অঙ্ক টোটালি 0 পেয়ে যাবো। এনিওয়ে, তো এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা সরাসরি এখান থেকে অনুমোদনযোগ্য লোডের মান পেয়ে গেলাম। তো পরীক্ষাতে আর কি এরকম অনুমোদনযোগ্য লোড বের করে অঙ্কই আসে। হ্যাঁ, যতগুলা প্রশ্ন আছে দেখবে কলাম থেকে এইগুলো আসে, ডিজাইনের অঙ্ক মনে হয় আসে না। এনিওয়ে, আরো একটা অঙ্ক আমরা করে ফেলি, এবার আমরা দৈর্ঘ্য বিবেচনা করে করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু একটু বলি, আমি বলতে ভুলে গেছি, আমরা কিন্তু টাইট কলাম ডিজাইন করছিলাম এতক্ষণ ধরে, যেটা করছি এটা টাইট কলাম ডিজাইন। হ্যাঁ, টাইট কলাম ডিজাইন করছি, এটা কিন্তু হচ্ছে মোটেও স্পাইরাল কলাম না। স্পাইরাল কলাম আমি বলবো সামনে ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, দেখো আরেকটা আমরা অঙ্ক দিলাম, একই অঙ্ক দিলাম, অঙ্ক সবকিছু এক, শুধুমাত্র আমাকে এখানে বলেছে দৈর্ঘ্য বিবেচনা করে লোড ক্যাপাসিটি বের করতে বলেছে। তাহলে দৈর্ঘ্য যদি বিবেচনা করতে বলে সেম ফর্মুলা আমরা লিখবো। এবার কিন্তু আমরা এই অনুমোদনযোগ্য লোড আর ডিজাইন লোড সমান বলবো না, কারণ এখন কিন্তু আমাকে দৈর্ঘ্য বিবেচনা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন আর এর মানে আমাদের বের করতে হবে। এখানে দেখো কলামের কন্ডিশন বলে দিয়েছে। এখানে এই যে দেখো বলেছে পিন সাপোর্টেড কলাম, পিন সাপোর্টেড কলাম, দ্যাট মিন্স হচ্ছে উভয় প্রান্ত হিঞ্জ। তো উভয় প্রান্ত হিঞ্জ থাকলে কলামের যেই দৈর্ঘ্য থাকে পুরো দৈর্ঘ্য জুড়ে বাঁকা সৃষ্টি হয়, কলামের বক্রতা সৃষ্টি হয়, বেন্ডিং আসে। তা আমরা কি কি বলবো তখন, ইফেক্টিভ লেন্থ হচ্ছে কলামের এই লেন্থটা, যেটা আমরা একটু আগে দেখলাম। আর এর মান, হ্যাঁ, তা আর এর মান বের করার জন্য এখানে 0.3 ইন্টু 500 মাপ, যেহেতু বর্গাকার কলাম তাই 0.3 হচ্ছে 35 নিতে পারবো আমরা, 35 নিলাম, আর এখানে সেন্টিমিটার নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করেছি। তো আর এর মান ফাইনাল আসলে কত,
84। তো এটা কখনোই কিন্তু একের বেশি হওয়া যাবে না। যদি একের বেশি হয়ে যায় তখন তোমাকে একের মান নিতে হবে, ঠিক আছে? আর এর মান যদি একের বেশি হয়ে যায় তখন আমাকে এক নিতে হবে, কারণ কোনোভাবে একের বেশি হবে না। এনিওয়ে, এরপর আমাকে স্টিল রেশিও আগের মতো করে সেম ভাবে আমরা বের করে ফেলবো। তো করে এবার আমরা এখানে ভ্যালুটা লিখবো, লেখার পরে পি এর ফর্মুলাটা লিখলাম, আমরা ডিজাইন লোডের ফর্মুলাটা লিখলাম। এবার আর দ্বারা বামে গুণ করে দেবো, গুণ করে এবার জাস্ট এখানে ক্যালকুলেশন করে উত্তরটা লিখে ফেলবো। আশা করি বুঝছো কিভাবে আমরা বের করবো। এবার আমরা আসলে একটা ডিজাইন অঙ্ক করে ফেলি। Design square tight column carried 18-ton load. Supports condition are both ends fixed and the length of the column is 7.2 meter. দেখো কলামের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়ার পর কলামের সাপোর্ট কন্ডিশন বলে দিয়েছে both end fixed, অর্থাৎ উভয় প্রান্ত ফিক্সড, ফিক্স সাপোর্ট দেওয়া আছে। তো কলাম কতটুকু লোড বহন করে? 80 টন লোড বহন করবে। তো এবার দেখো কলামে কিন্তু এখানে ক্রস সেকশন দেওয়া নাই, তো ক্রস সেকশনটা আসলে আমাদের ডিজাইন করে দেখতে হবে এবং রডের পরিমাণ বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তো এই ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়ে যায় আর কি, হ্যাঁ, আমাদের এই অঙ্কর ক্ষেত্রে অঙ্কর ক্ষেত্রে হচ্ছে আমাকে যদি এমন ডিজাইন লোড যদি বের যদি করতে বলে, তাহলে সরি, আমাকে যদি কলম ডিজাইন যদি করতে বলে সমস্যাটা হয়ে যায় মেইন যে আমরা যে ফর্মুলা জানতাম সেই ফর্মুলাটা যদি লিখি যে ডিজাইন লোড বের করার জন্য, যে পি ইকুয়াল টু পিএ ভাগ আর। তো এই ক্ষেত্রে দেখো আমরা যে ডিজাইন লোড যে বের করব, তো ডিজাইন লোড বের করার জন্য, হ্যাঁ, ডিজাইন লোড বের করার জন্য আমাদের কি কি দরকার? এখানে আর দরকার, কি তো জানি অনুমোদনযোগ্য লোড দেওয়া আছে প্রশ্নে যে কলাম এতটা লোড বহন করতে পারে। তো আর বের করার জন্য আবার দেখো যেটা দরকার 0.008 ইন্টু ইফেক্টিভ লেন্থ দেওয়া আছে, এটা আমরা পারবো এখান থেকে বের করতে ইফেক্টিভ লেন্থ। কিন্তু এই যে ছোট হাতের আর রেডিয়াস অফ জাইরেশন বের করার জন্য কলমে কিন্তু সাইজ দরকার, বাট আমাদের কলম সাইজ জানি না, কলমের সাইজ আমাদের ডিজাইন করতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে তখন আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কলমের সাইজ একটা বিবেচনা করে নেওয়া। কলমের সাইজ আমরা একটা ধরে নেব, ধরে নিয়ে ওটা চেক করে দেখবো ঠিক আছে কিনা। কলমের সাইজ আমরা ধরে নিয়ে পরে আমরা ওটা চেক করে দেখবো ঠিক আছে কিনা। তো কলমের সাইজ ধরার ক্ষেত্রে আমাদের করণীয় কি, হ্যাঁ, আমরা কতটুকু কলমের সাইজ নিলে পারে যে পরে আর যে আমার ভুল হবে না, যে না ঠিক আছে আমরা এসআই কোড অনুসারে আমরা ওকে বলতে পারবো। তো সেটার ক্ষেত্রে কথা হচ্ছে যে কলমের সাইজ আমাদের ধরতে হবে। আমি বলেছিলাম তোমাদের রেক্টাঙ্গুলার কলমের ক্ষেত্রে ফার্স্ট ক্লাসে কিন্তু কলমের সাইজ নিয়ে আমি আলোচনা করেছিলাম যে কলমের সাইজ, হ্যাঁ, যে মনে বলেছিলাম যে 12 ইঞ্চির ছোট যে মাপটা সেটা কখনো 12 ইঞ্চির কম হবে না। ছোট যে মাপটা, ছোট মাপ কখনো 12 ইঞ্চির কম হবে না। আবার যদি স্কোয়ার কলাম যদি হয় তাহলে সেখানেও মাপ কখনো, পার্শ্ব মাপ কখনো 12 ইঞ্চির কম হবে না। আসতে দাও, হ্যাঁ, 12 ইঞ্চির কম হবে না। আবার দেখো এখানে যে যদি সার্কুলার কলাম যদি হয় তো সেখানেও বলেছিলাম যে এর যে ডায়া যেটা সেটা কখনো 12 ইঞ্চির কম হবে না। তো 12 ইঞ্চি মানে এটাকে যদি আমরা যদি সেন্টিমিটারে নিই তাহলে কত? 30 সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কখনোই কলামের সাইজ যদি আমরা স্কোয়ার কলামের কথা যদি বলি তাহলে 30 সেন্টিমিটারের কম হবে না। যাই হোক, আমি কিন্তু হাইট কথা হবে সেটা কিন্তু আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, এখন ওই কথাটা আলোচনা করতে যাচ্ছি না। তাহলে দেখো এখানে তাহলে আমরা এই কলামের ক্ষেত্রে সাইজ কোনোভাবে 30-এর নিচে নিয়ে আসতে পারবো না, বা যে কোনো কলামের ক্ষেত্রে ডিজাইন করার সময় কখনোই কলামের সাইজ 30 সেন্টিমিটার নিচে তুমি ধরতে পারবে না। 30-এর ঊর্ধ্বে তুমি ধরো। তো 30-এর ঊর্ধ্বে তুমি যে কোনো একটা মান ধরো, ধরে দেখো যে তোমার মানটা ঠিক আছে কিনা, পরে ক্যালকুলেশন করতে করতে আমরা চেক দিব, ঠিক আছে? তো আমরা আনুমানিক অনুসারে এখানে আমরা একটা কনসিডার করি যে কলামের একটা সাইজ কনসিডার করবো আমরা। তো কলামের সাইজ কনসিডার করলাম 40 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার সাইজের আমরা একটা স্কোয়ার কলাম আমরা কনসিডার করলাম। তো এবার আমরা আর এর মান বের করে ফেলি। তার এর মান বের করার জন্য দেখো ইফেক্টিভ লেন্থ এখন কত হবে। দেখো সাপোর্ট কন্ডিশন হচ্ছে বোথ ইন ফিক্সড। যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে কি হবে, যে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টোটাল যে লেন্থ থাকে সেই লেন্থের অর্ধেক, টোটাল লেন্থের অর্ধেক হয় ইফেক্টিভ লেন্থ 0.5 ইন্টু এল, তাই না? তো আমরা সেটাই করলাম এখানে। আর এক্ষেত্রে 500 মাপ আমরা বি 40 যেহেতু আমরা সাইজ বলেছি, তো আমরা কিন্তু এবার কিন্তু ইজিলি কিন্তু আর এর মান কিন্তু বের করতে পেরেছি। এবার আমরা ডিজাইন লোড বের করার ফর্মুলাটা লিখে ফেলি। এই ক্ষেত্রে আমরা এবার আর গুণ করে ফেলি। আর গুণ করবো আমরা এখানে। তো আর গুণ করলে পি ইন্টু আর হয়, পি এ ইকুয়াল টু পি ইন্টু আর। কিন্তু পি এ এর মান কত? 80 টন।
এখানে অনেকে না বুঝতে পারো, অর্থাৎ আমি এখানে আর গুণ করে হয়েছে পি এ ইকুয়াল টু আর ইন্টু পি। তো পি এর মান কত? 80 টন, অর্থাৎ 80,000 কেজি। তারপর 0.84 মানে হচ্ছে আরের মান। আর এইটা কি? এটা হচ্ছে এই যে পি, পি সমান আমরা জানি যে 0.85 এফ প্রাইম সি, সরি এ জি 0.25, মানে একটু আগে যে ফর্মুলাটা দেখলাম আমি পুরোপুরি লিখছি না আর কি, যাই হোক আর কি বুঝছো আর কি। 0.85 এজি, এজির মান আমরা, আচ্ছা আমি এখানে ভুল ভুল লিখেছি, হ্যাঁ 40 × 40 হবে, আমি এখানে আসলে 35 × 35 লিখে ফেলেছি। 0.25 ইন্টু এফ প্রাইম সি প্লাস এফ এস। এবার কিন্তু আমাকে রোজি কিন্তু এখানে অজানা, রোজি কিন্তু আমরা জানি না। রোজি কি জানি? জানি না। এখানে সবকিছু জানি কিন্তু রোজিটা আমরা জানি না। তো রোজি দিয়ে আমাকে চেক করে দেখতে হবে সাইজটা ঠিক আছে কিনা। তো রোজি দিয়ে আমি চেক করে দেখি রোজির মান কত আসে এখানে, 0.0113। দেখা যাচ্ছে এটা এসআই কোডকে ফলো করেছে। তো রোজি যদি এসআই কোডকে যদি ফলো করে তাহলে বুঝতে হবে তুমি যে সাইজ ধরো সেটা ঠিক আছে, আর যদি ফলো না করে তাহলে বুঝতে হবে ঠিক নাই। তো আবারও বলেছি, আমার সাইজ ধরার ক্ষেত্রে 30-এর নিচে নামা যাবে না, 30 সেন্টিমিটারের নিচে বা 12 ইঞ্চির নিচে নামা যাবে না, ঠিক আছে। এনিওয়ে, তো ঠিক আছে, আমরা দেখলাম যে কলামের সাইজ ঠিক আছে। এবার আমরা কলামের রডের পরিমাণ বের করব। তো রোজি সমান আমরা জানি এস ভাগে জি। তাহলে এখানে এস সমান কত হবে? এস সমান এজি ইন্টু রোজি। তো রোজি ইন্টু এজি আমরা লিখে ফেললাম। এজি মানে হলো কলামের ক্রস সেকশনের ক্ষেত্রফল। তো 18.08 সেন্টিমিটার স্কয়ার। তো এটাকে আমরা ইঞ্চিতে নিব রডের পরিমাণ সহজে বের করার জন্য, কারণ আমরা বিমের ক্ষেত্রে কিন্তু ইঞ্চিতে জেনেছিলাম। জাস্ট ইঞ্চিতে করার জন্য 2.54 স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আশা করি পারবা এটা। তো এখানে কতটা রড ব্যবহার করতে হয় আমরা কিন্তু আগে বলেছিলাম যে টাইট কলামের ক্ষেত্রে সর্বনিম্ন 4টা রড হয়। তো রডের একটা কয়টা রড ব্যবহার করবা এটা কিন্তু বিমের ক্ষেত্রে আমি খুব ভালো করে তোমাদের শিখিয়েছিলাম, যে অপচয় কমিয়ে কিভাবে রডের মাপ, মানে কয়টা রড ব্যবহার করবে সেটা বের করতে হয়। তো কলামের ক্ষেত্রে চেষ্টা করবো জোর সংখ্যক রড ব্যবহার করার জন্য, তাহলে স্টিল টাই রড বাদতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। জোর সংখ্যক রড নেওয়ার জন্য চেষ্টা করবো। তো এটাকে আমরা দেখেছি যে 4টা যদি 8 সুতা রড বা 8 নাম্বার রড যদি ব্যবহার করে তাহলে বেশি ইফেক্টিভ হয়। তাহলে তাই আমরা এখানে বলবো 4টা 8 সুতা রড। যদি কখনো কলাম ডিজাইন করতে বলে তাহলে শুধুমাত্র কলামের সাইজ এবং রডের পরিমাণটা বের করে দিবা, টাই রড ডিজাইন করার দরকার নেই। আর প্রশ্নে যদি উল্লেখ করে দেয় যে টাই রড ডিজাইন করো, তখন তুমি টাই রড ডিজাইন করবা। তো টাই রডের জন্য যে ফর্মুলা গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ইতিপূর্বে শিখিয়েছি, হ্যাঁ আগের ক্লাসে শিখিয়েছি। আশা করছি সেই অনুসারে তুমি নিজে বের করতে পারবা। এনিওয়ে, তাহলে এই হলো আমাদের টাইট কলাম ডিজাইন গুলো। এবার যদি আমরা স্পাইরাল কলাম ডিজাইন যদি বলি, স্পাইরাল কলাম ডিজাইনের ক্ষেত্রে কিছুই না, আগের মতো ফর্মুলা। শুধুমাত্র এখানে আমাদের এই ডিজাইন এর ফর্মুলা বের করার জন্য আগে আমরা 0.85 এজি ইন্টু 0.25 এ প্রাইম সি বলেছি, কিন্তু এবার এখানে 0.85টা হবে না। কিন্তু এখানে 0.85 হবে না, কারণ স্পাইরাল কলাম, স্পাইরাল কলাম টাইট কলামের থেকে 15% বেশি ডিজাইন লোড নিতে পারে। অর্থাৎ লোড বহনের ক্ষেত্রে 15% বেশি টাইট কলামের থেকে স্পাইরাল কলাম লোড নিতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 0.85টা বলবো না, শুধুমাত্র 0.85 বলবো না, বাদ বাকি সবকিছু এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছি সবকিছু একই রকম, সবকিছু একই রকম। আমার তাই মনে হয় দেখাতে হবে না। এখন আমি আরেকটা জিনিস একটু তোমাদের দেখাবো। তো কলাম নিয়ে মোটামুটি আমার আলোচনা শেষ। যে অঙ্কগুলো আছে সেগুলো একটু কষ্ট করে করে ফেলো অঙ্কগুলা, হ্যাঁ গাইড থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করে ফেলো। তো বেশিরভাগই কলামের থেকে অঙ্ক আসার মতো হচ্ছে এই যে মানে আসছে ইতিপূর্বে, ডিজাইনের অঙ্ক আসেনি কখনো কলামের থেকে আমার যা ধারণা। তারপর একটু প্রশ্ন ব্যাংকটা একটু দেখতে হবে। তোমরা যদি প্রশ্ন ব্যাংক করতে চাও তাহলে দেখবা হয়তো বা ডিজাইন থেকে অঙ্ক আসেনি, মানে কলাম ডিজাইন আসেনি, শুধুমাত্র কলামের লোডটাই বের করতে বলেছে। আর যদি এসেও থাকে কলাম ডিজাইন অঙ্ক তাহলে রডের পরিমাণ পর্যন্ত আর কি, টাই রড সম্ভবত আসেনি। আর যদি টাই রড আসেও তোমরা পারবা, আশা করি করে রাখবা। তো এখন আমরা স্ল্যাবের একটা অঙ্ক দেখবো। তো স্ল্যাবের কিছুই করতে হবে না, স্ল্যাবের শুধুমাত্র টেম্পারেচার রডের অঙ্কটা করে রাখবা। তো টেম্পারেচার বারের রডের পরিমাণ বের করার জন্য আমরা একটু এখানে দেখি যে এখানে এসআই কোড বেশ কিছু ফর্মুলা দিচ্ছে। তোমরা আগে থেকে কিন্তু এই জিনিস সম্পর্কে একটু ভুল ধারণা আছে তোমাদের, ঠিক আছে। তো তোমরা টেম্পারেচার বারের জন্য একটা ফর্মুলা তোমরা একটু বেশি জানতা, সেটা একটু আমি বলি। তো তোমরা জানতা হচ্ছে এরকম যে টেম্পারেচার যে রড আছে সেই রডের ক্ষেত্রফল এস ইকুয়াল টু 1 স্ল্যাবের ক্ষেত্রে এস ইকুয়াল টু তোমরা জানতা হচ্ছে এরকম ডিফর্মেট বাড়ির ক্ষেত্রে 0.002 বিটি। এই ফর্মুলাটি কিন্তু জানতাম, কিন্তু সবসময় কিন্তু এই ফর্মুলাটি কিন্তু এখন আর হবে না। এসআই কোড কিন্তু একটা রেস্ট্রিকশন করে দিচ্ছে। আগে কিন্তু শুধুমাত্র এই ফর্মুলাটা ব্যবহার করা হতো, কারণ আগে
আমরা আমাদের সচরাচর 40 গ্রেডের রড পাওয়া যেত বাজারে, কিন্তু এখন কিন্তু 40 গ্রেডের না, এখন বেশিরভাগ ক্ষেত্রে 60 গ্রেডের রড ব্যবহার করা হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে হিউজ পরিমাণ ব্যবহার করে 60 গ্রেডের রড, 40 গ্রেডের রড ব্যবহার করা হয় না বললেই চলে। তো 60 গ্রেডের রড, দ্যাট মিনস 60 কেএসআই, ইল্ড স্ট্রেস হচ্ছে 60 কেএসআই রডের। তো যখন 40 গ্রেডের রড যখন তুমি বলবা তখন এই যে এটা 0.002 বিটি, হ্যাঁ, তখন কিন্তু হবে হচ্ছে এটা। আর তুমি যদি 60 গ্রেডের রড যদি ব্যবহার করো, আবারও বলছি 60 গ্রেডের রড যদি ব্যবহার করো, তখন তোমার বলতে হবে 0.0018 বিটি, এখানে বিটি হবে, ঠিক আছে। আর যদি তার থেকে যদি বেশি হাই যদি রড যদি ব্যবহার করো, হ্যাঁ, তার থেকে বেশি হাই যদি রড যদি ব্যবহার করো, এটা হচ্ছে 60 গ্রেডের থেকে বেশি রড, 60 গ্রেড সমান 410 মেগাপ্যাসকেল, আর 40 গ্রেড সমান 275 মেগাপ্যাসকেল সচরাচর, সামথিং 19-20 হতে পারে। তাহলে যদি 60 গ্রেড থেকে বেশি রড যদি ব্যবহার করো, তখন আবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। 0.0018 কে 410 ভাগ FY, এর মান যা থাকবে সেটা দ্বারা ভাগ করে বের করতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই একটু তুলে নিবা, এর সাথে অবশ্যই বিটি হবে। তো ম্যাক্সিমাম মানে সব ক্ষেত্রে কিন্তু তোমরা এটা ব্যবহার করে জানো তো। আর প্লেন বার যদি হতো তাহলে এখানে আমরা 0.25 বলতাম, প্লেন বার হলে 40 গ্রেডের রডের জন্য প্লেন বার হলে 0.25 বলতাম। তো আমরা তো প্লেন বার ব্যবহার করিই না এখন, সো প্লেন বারের জন্য আমাদের জেনে কোনো লাভ নাই, ঠিক আছে। ভুল করো না কিন্তু ব্যাপারটা, বি কেয়ারফুল কিন্তু। তাহলে সেটাই যদি হয় তাহলে আমরা এবার একটু অঙ্ক দেখে ফেলি কিভাবে করব। Find the spacing of shrinkage and temperature reinforcement of a slab of 6 in thickness, considering steel deformate bar, of 10 millimeter diameter and Fy equal to 60 ksi. অর্থাৎ তোমাকে এখন এই অঙ্কটাতে টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ বার এর স্পেসিং বের করতে বলছে, কতটুকু পরপর তুমি টেম্পারেচার বার বসাবা সেটা তোমাকে বের করতে বলেছে। তো সেই ক্ষেত্রে তোমাকে ডিফর্মেট বার বিবেচনা করতে বলেছে, এবং সেই বারের ডায়া বলেছে হচ্ছে 10 মিলিমিটার ডায়া এর বার তোমাকে ব্যবহার করতে বলেছে টেম্পারেচার বার হিসেবে, এবং এফ এর মান দেওয়া আছে 60 কেএসআই। দ্যাট মিন্স 60 কেএসআই এর জন্য, মানে 60 কেএসআই ইল্ড স্ট্রেস বিশিষ্ট রডের জন্যই তোমাকে ডিজাইন করতে হবে, এবং রডের সাইজটা হবে 10 মিলিমিটার। তাহলে যেহেতু এখানে 60 কেএসআই অর্থাৎ 60 গ্রেডের রড তোমাকে ব্যবহার করতে বলেছে, এফ এর মান 60 কেএসআই মানে এর রড হচ্ছে 60 গ্রেডের রড। তো 60 গ্রেডের রড যেহেতু, তাই সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা বিবেচনা করবো। তোমার বইতে মনে হয় 0.002 আছে, 0.002 হবে না, হ্যাঁ, 0.0018 ব্যবহার করতে হবে। এনিওয়ে, তো এই ক্ষেত্রে এখন দেখো আমরা একটু বির মান কত ধরবো, হ্যাঁ। তো বির মান ধরার জন্য আমি যদি একটু দেখাই যে এটা মনে করি একটা ওয়ান ওয়ে স্ল্যাব, এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব। তো ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয় তাহলে আমরা এটাকে বলছি শর্ট ডিরেকশন আর এটাকে বলছি লং ডিরেকশন। এই অংশটাকে বলছি আমরা শর্ট ডিরেকশন আর এটাকে বলছি লং ডিরেকশন। তো ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মেইন বার আমরা কিভাবে ব্যবহার করি? মেইন বার আমরা ব্যবহার করি এরকম করে, যে শর্ট ডিরেকশন বরাবর এই যায়, এই যায়, এই এই এটাকে হচ্ছে ক্রাং করা থাকে, একটা এরকম করে ব্যবহার করা হয়, আর একটা সোজা, তারপর আবার আরেকটা ক্রাং করা হয়, আবার আরেকটা সোজা, একটা সোজা আর একটা ক্রাং, এইভাবে করে আর কি টোটাল এই এই বরাবর চলতে থাকবে। তো তোমরা আগে এটাই জানতে যে সবগুলা ক্রাং না, সবগুলা না, একটা ক্রাং আর একটা সোজা, এমন করা হয়। এবার এটা তো এই শর্ট স্প্যান বরাবর তো আমাদের হচ্ছে আমরা এখানে মেইন বার ব্যবহার করে থাকি। তো কেন শর্ট স্প্যান বরাবর ব্যবহার করে আমি আসলে এটা এখন আলোচনার মধ্যে না আনলে হবে, আমি সামনে হচ্ছে মানে যেহেতু এখন আমি চাচ্ছি তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করে ফেলো ভালো করে বুঝে বুঝে, এই জন্য আর কি ক্লাসটা নেওয়া, আমি বেশি বেসিক না আর কি আলোচনা করতে যাচ্ছি না এখন, যে কেন ব্যবহার করে এগুলো পরে জানবো আমরা ইনশাল্লাহ। এখন দেখো টেম্পারেচার বার কোন দিকে ব্যবহার করে, টেম্পারেচার বার ব্যবহার করে মেইন বারে আড়াআড়িতে, মেইন বারের সাথে লম্ব ভাবে এটা ব্যবহার করে, এই যে টেম্পারেচার বার ব্যবহার করা হচ্ছে, এভাবে করে টেম্পারেচার বার ব্যবহার করা হচ্ছে। তো আমরা যেটা করি টেম্পারেচার বার কয়টা ব্যবহার করেছে সেটা কিন্তু না, কতটুকু পরপর ব্যবহার করেছে সেটা আমরা দেখি। তাহলে এখন দেখো মনে করো কলামের সরি এই বিমে এই কি বলি স্ল্যাবের এই শর্ট স্প্যানের দৈর্ঘ্য মনে করা আছে, এক্সাম্পল হিসেবে বললাম 10 মিটার।
বা 5 মিটার। এই পুরো 5 মিটারের জন্য আসলে আমাদের পক্ষে খুবই কষ্ট, বা আমরা বললাম যে হচ্ছে 10 ফিট, এই পুরো 10 ফিটের জন্য আমাদের এই দৈর্ঘ্য বের করা একটু ক্যালকুলেশনের জন্য একটু কষ্টসাধ্য। এই জন্য আমরা একটা কাজ করব, যে পুরো 10 ফিট না করে আমরা জাস্ট কোন রকম 1 ফিটের জন্য, হ্যাঁ 1 ফিটের জন্য কোন রকম 1 ফিটের জন্য কতটুকু স্পেসিং পর পর টেম্পারেচার বার ব্যবহার করা যায় সেটা বিবেচনা করে বাকি ওই 1 ফিট অনুসারে পুরো 10 ফিট দিয়ে দেবো। আচ্ছা, তুমি যদি 1 ফিটের জন্য তুমি যদি বের যদি করতে পারো যে কত কত ইঞ্চি পর পর তুমি টেম্পারেচার রড বসাবা, তাহলে তো একই তো হবে, তাই না? সে 10 ফিটের জন্য তো একই হবে। এই জন্য আমরা এখানে যেটা করবো 1 ফিটের জন্য বিবেচনা করবো, ঠিক আছে? 1 ফিটের জন্য কতটুকু পরপর রড বসানো যায় সেটা আমরা বিবেচনা করবো। আর যদি পুরো 10 ফিটের জন্য যদি বের করতে চাও, তখন আবার তোমাকে যেটা করতে হবে, রডের সংখ্যা জানতে হবে, নাহলে কিন্তু তুমি কিন্তু স্পেসিং বের করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এখানে বিবেচনা করবো 1 ফিটের জন্য। তাহলে এখন দেখো 1 ফিটের জন্য যদি বিবেচনা যদি করতে যদি আমরা যদি চাই, তাহলে এখানে আমরা বির মান বলবো 1 ফিট বা 12 ইঞ্চি। আর টি, এটা তো কলাম হচ্ছে স্ল্যাবের তো থিকনেস দেওয়া আছে 6 ইঞ্চি। তো বসানোর পরে এস এর মান হলো কত, এতটুকু। এবার আসো তুমি হচ্ছে ক্ষেত্রফল বের করবে, হচ্ছে স্পেসিং বের করবো কোন ফর্মুলা দিয়ে, এটাতে। এটা আসলে কিভাবে বের করবো আমরা একটু দেখি। যে ঐকিক নিয়মের মতো ছোটবেলায় যে ঐকিক নিয়ম শিখেছিলাম, যে ছোটবেলায় আমরা একটা ঐকিক নিয়ম শিখেছিলাম হচ্ছে এরকম, যে কি বলবো, এটা ছিল হচ্ছে এরকম, মনে হয় অন্যটা করে ফেললাম, এস ক্ষেত্রফল। আচ্ছা দেখো, আমরা যেখানে এই বড় হাতের এস বের করেছি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এতটুকু ক্ষেত্রফলের টেম্পারেচার বার আমার দরকার। কার জন্য বলতো? দরকার হচ্ছে এই যে এই 1 ফিট দৈর্ঘ্যের জন্য। কোনো অসুবিধা নাই যদি তুমি অঙ্কটার ক্ষেত্রে যে হচ্ছে যদি তুমি পুরো প্রস্থের জন্যই যদি তুমি যদি বিবেচনা করো, তাহলে তাও কোনো অসুবিধা না, অঙ্কের উত্তর ঠিক হবে। কিভাবে দেখো, তুমি এখানে টেম্পারেচার বার এই যে এখানে এস এর মান বের করেছো শুধুমাত্র 1 ফিট রডের জন্য, সরি 1 ফিট দৈর্ঘ্যের জন্য। পুরো 10 ফিট ব্যাপী তোমাকে কি করতে হবে, এক্সাম্পল হিসেবে বলছি যে 10 ফিট ব্যাপী তোমাকে টেম্পারেচার বার বসাতে হবে। কিন্তু তুমি এখানে এই টেম্পারেচার রডের ক্ষেত্রফল বের করছো যে 1 ফিটের জন্য, তুমি এখানে বের করে দেখছো যে 1 ফিট এর জন্য টেম্পারেচার বার কতটুকু দরকার। তুমি দেখলা যে 1 ফিটের জন্য দরকার 0.13। আর তুমি যদি 10 ফিটের জন্য যদি পুরো টেম্পারেচার রডের পরিমাণ কত লাগবে সেটা যদি তুমি যদি বের যদি করতে চাই, তা আহামরি কিন্তু ভুল হতো না। তুমি যদি আহ এখানে যদি পুরো 10 ফিট দৈর্ঘ্যের জন্য যদি তুমি রডের পরিমাণ যদি বের করতে, তাহলে কত আসতো আমি একটু এখানে দেখাই, দুটো আর কি ক্যালকুলেশন করে দেখা, দেখো স্পেসিং সে একই আসবে। এস এর মান হবে 0.0018। আমরা 10 ফিট বললাম মনে করো, আচ্ছা 10 ফিট না বলে ছোট একটা মান বলে 5 ফিট মনে করে, এই পুরো দৈর্ঘ্যটা 5 ফিট। তাহলে 5 ফিট হলে পারে ইঞ্চিতে নিলে কত হবে, 60, 60 ইন্টু 6। তো এটাকে যদি আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত হয় একটু দেখি। আমাদের এখানে ক্যালকুলেশন করলে হয় 0.0018, 60 ইন্টু 6, মান আসে 0.648। হ্যাঁ, এখানে মান আসে হলো 0.648। তার মানে পুরো 10 ফিটের জন্য, সরি পুরো 5 ফিটের জন্য আমাকে টেম্পারেচার বার অবশ্যই ব্যবহার করতে হবে 0.648 ইঞ্চি স্কোয়ার, এতটুকু পরিমাণ বের করতে হবে। আর 1 ফিটের জন্য কতটুকু দরকার, এতটুকু। তাহলে দেখো আমরা এখানে এইটা, এবার আসো এটা দিয়ে যদি করি, তাহলে আমরা বললাম যে যদি এবার যদি একটু ক্যালকুলেশনের দিকে যদি যাই, হ্যাঁ কি বলবো, এএস রড আমাদের দরকার, টেম্পারেচার বার দরকার কতটুকুর জন্য, বি পরিমাণ দৈর্ঘ্যের জন্য। তো আমরা বি সমান এখানে কথা বলছি 1 ফিট। তাহলে এক একক পরিমাণ রড আমাদের দরকার, বি ভাগ এস দৈর্ঘ্যের জন্য। এবার আমরা যদি বলি যে জাস্ট এস, ছোট হাতের এস মানে কি, একটা রড, একটা রড, হ্যাঁ একটা রডের ক্ষেত্রফলের পরিমাণ রড আমার দরকার কতটুকু স্পেসিং এর জন্য। আচ্ছা, হলো না আমার কথাটা, আমি আরেকবার একটু একটু এখানে ভালো করে বলি। এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, হ্যাঁ? ব্যাপারটাকে সিম্পলি ভাবে নিও না, ভুল করে ফেলতে পারো। আমি আবার একটু বলি এখানে কথাটা, যে
দেখো আচ্ছা, আমার টেম্পারেচার রড দরকার কতটুকু, আমরা মনে করে বললাম এই পুরো প্রস্থটা হচ্ছে বি, স্ল্যাবের পুরো প্রস্থটা হচ্ছে বি, এই বরাবর মানে সম্পূর্ণ প্রস্থ, কোনো কনসিডার না, সম্পূর্ণ প্রস্থ যতটুকু স্ল্যাব আর কি তুমি বিবেচনা করবা। তাহলে আমি বললাম যে এএস এএস রড আমাদের দরকার। এএস পরিমাণ রড আমাদের দরকার। ডিজাইন আমাকে বলছে, আমি ডিজাইন করে দেখছি এএস পরিমাণ রড আমার দরকার কতটুকু স্পেসিং এর জন্য, পুরো বি বি স্পেসিং এর জন্য। তাহলে 1 একক রড আমাদের দরকার বি বাই এস স্পেসিং এর জন্য। এবার জাস্ট একটা রড মানে পুরো এতটুকু রডের জন্য আমাদের স্পেসিং দরকার কতটুকু, টোটাল বি। তাহলে এক একক রডের জন্য স্পেসিং দরকার আমার বি বাই এস। তাহলে শুধু একটা রডের ক্ষেত্রফলের জন্য আমাদের স্পেসিং কতটুকু দরকার, বি ইন্টু এস বাই এস। এখন তুমি যদি বলো বি সমান যদি 1 ফিট, হ্যাঁ 1 ফিট যদি কনসিডার করে নাও, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে আমরা বলবো এস পরিমাণ রডের জন্য আমার স্পেসিং দরকার 1 ফিট। তাহলে 1 একক রডের জন্য দরকার 1/s। এবারে আমরা যে পরিমাণ রড আসলে আমরা ব্যবহার করতে যাচ্ছি ওই পরিমাণ একটি রডের ক্ষেত্রফলের জন্য দরকার কতটুকু, বিএস ভাগ এস। আশা করি ব্যাপারটা বুঝছো। তো আমি যদি এখন যদি এই বি সমান যদি 1 ফিট যদি বিবেচনা যদি করে নিই, হ্যাঁ 1 ফিট যদি বিবেচনা যদি করে নিই, তাহলে এখানে এই ফর্মুলাতে আসলে কত আমার স্পেসিং, যে দেখো এই একটা রডের ক্ষেত্রফলের জন্য যতটুকু আমার জায়গা দরকার সেটাকে আমরা বলছি স্পেসিং। হ্যাঁ তাহলে স্পেসিং সমান আমার কত আসলে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আমরা এটা কিভাবে করেছি, যে এই প্রস্থ আমরা বিবেচনা করছি 1 ফিট। এবার আমি যদি না প্রস্থ পুরোটাই যদি বিবেচনা করি, তখন আমাকে রড আমার কতটুকু দরকার সেটা আমাদের বের করতে হবে পুরো বি মানে পুরো এই প্রস্থ জুড়েই। তো সেটা যদি আমি যদি এখানে যদি করি যে এস এর মান, মানে ব্যাপারটা বুঝো তুমি এখানে যে আমার রড দরকার কতটুকু তুমি এখানে বেরই করেছো 1 ফিটের জন্য, পুরো দৈর্ঘ্যের জন্য বিবেচনা করে 1 ফিটের জন্য তুমি বের করেছো। তো 1 ফিটের জন্য বের করলে তাহলে অবশ্যই এখানেও কিন্তু বি আমাকে বিবেচনা করতে হবে 1 ফিটের জন্য। 1 ফিট বরাবর যদি আমি রড যদি বসাতে, কারণ আমি এখানে বেরি করেছি 1 ফিট দৈর্ঘ্যের জন্য কতটুকু আমার টেম্পারেচার রড দরকার, তাহলে ওই 1 ফিট দৈর্ঘ্যে যদি আমি টেম্পারেচার রড যদি বসাতে চাই তার স্পেসিং কত হবে সেটা আমাকে এখানে বের করতে হবে। এবার তুমি বলছো না পুরো দৈর্ঘ্য ব্যাপী আমার কতটুকু টেম্পারেচার রড দরকার, তুমি এখানে দেখলা যে পুরো দৈর্ঘ্য ব্যাপী 0.648 দরকার। তাহলে এই পুরো দৈর্ঘ্য ব্যাপী তোমার স্পেসিং কত হতে হবে বের করো। এখানে স্পেসিং আমার হতে হবে এস ইকুয়াল টু, এই ফর্মুলাতে যদি বসাই কত 60 ইঞ্চি বা 12 ফিট, সরি 5 ফিট ইন্টু এস এর মান কত, এস এর মান হচ্ছে 0.01, মানে 10 মিলিমিটার রড যদি আমরা বলি তাহলে সেখানে 0.01 হয়। এনিওয়ে এবার এখানে হলো এই পুরো পুরো দৈর্ঘ্যের জন্য কতটুকু আমার টেম্পারেচার রড দরকার, 0.648। ক্যালকুলেশন করে দেখো কত আসে, ক্যালকুলেশন করলে আসবে 60 ইন্টু 0.11, দেখো সে একই আসতেছে, এটাই আসতেছে ক্যালকুলেশন করে। সো এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নাই। হ্যাঁ তো আমাদের তো এখানে তো এই অঙ্কটা ক্ষেত্রে তো আমাকে পুরো বিমের হচ্ছে কি বলি স্ল্যাবের প্রস্থ দেওয়াই নাই, তো সেই ক্ষেত্রে আমরা বি সমান 1 ফিটে ধরে নেবো, ঠিক আছে। তো সচরাচর তোমরা মনে হয় ডিপ্লোমাতে করে আসছো যে বি সমান 1 মিটার বা 1 ফিট ধরে নিয়ে করে আসছো আর কি মনে হয়। তো কেন করে আসছো আশা করি বুঝছো। এনিওয়ে তাহলে এই হলো মোটামুটি আমাদের অঙ্ক। এই এই গেল স্ল্যাবের অঙ্ক। স্ল্যাবের আর আহামরি কোনো কিছু করার দরকার, এমনি এমনি স্ল্যাবের থিওরি গুলো একটু পড়ে নিও। এরপরে আছে হচ্ছে ফুটিং এর অঙ্ক। তো ফুটিং এর অঙ্কের ক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে যে ফুটিং এর র্যাঙ্কিং এর সূত্র দিয়ে বেশ কিছু অঙ্ক আছে। হ্যাঁ জাস্ট কলামের গভীরতা বের করতে বলেছে বা কলামের সাইজ বের, সরি আমি ভুল বললাম, যে ফুটিং এর সাইজ বের করতে বলছে র্যাঙ্কিং এর সূত্র অ্যাপ্লাই করে। এই টাইপের অঙ্কগুলাই করবা, দেখবে যে তোমার গাইডে দেওয়া আছে। বাট ফুটিং এর ডিজাইন গুলো করার দরকার নেই, ফুটিং এর ডিজাইন আসার মতো না, জাস্ট শুধু ফুটিং এর হচ্ছে আহ ফুটিং এর যে সাইজ যেটা মানে ক্রস সেকশনাল সাইজ বের করে 1-2 লাইনের অঙ্ক, আর হচ্ছে ফুটিং এর র্যাঙ্কিং এর সূত্র ব্যবহার করে গভীরতা, এটুকু হলে হবে। তাছাড়া আর দরকার আমার মনে হয় না ওইগুলো করানো দরকার আছে, তুমি দেখলে আর কি পারবা গাইড থেকে। হ্যাঁ যেহেতু ডিজাইন করতে হবে না, বাট কলমের ডিজাইন আসলেও আসতে পারে, এই জন্য আমি কলমের ডিজাইনটা ভালো করে দেখাই দিলাম। তো মোটামুটি আরসিসির জন্য আমার মনে হয় আর আর বেশি কিছু দরকার নাই। তো আরসিসির জন্য আমরা করেছি হলো WSD পদ্ধতিতে বিম ডিজাইন প্লাস অ্যানালাইসিস।
আবার ইউএসডি পদ্ধতিতে বিম ডিজাইন প্লাস অ্যানালাইসিস যথেষ্ট বিমের জন্য। আর ডাবল রেইনফোর্সমেন্ট শুধু জাস্ট চেক করা যে বিমটা ডাবল রেইনফোর্সমেন্ট নাকি সিঙ্গেল রেইনফোর্সমেন্ট। হ্যাঁ, তো ডাবল রেইনফোর্সমেন্ট নাকি সিঙ্গেল রেইনফোর্সমেন্ট এটা জাস্ট চেক করা। তো এটা তুমি করতে পারো, দেখবে মানে অপটিমাম গাইডের মধ্যে মনে সম্ভবত আছে। হ্যাঁ, তো এটা আহামরি না করলেও যে খুব বেশি সমস্যা হবে তা না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউএসডি এবং ডাব্লিউএসডি তে বিম ডিজাইন অথবা অ্যানালিসিস। আর সাথে হচ্ছে এই যে কলামের যে অঙ্কগুলো আছে এইগুলো করতে হবে। আর এই যে ফুটিং এর জন্য যেটুকু করতে বললাম, আর স্ল্যাবের জন্য এই যে টেম্পারেচার বাড়ার অঙ্ক, এইগুলো করলে যথেষ্ট আরসিসি এর জন্য আশা করা যায় ইনশাল্লাহ। আর মনে হয় তোমার দেখবা গাইডের ভিতরে বেশ কিছু সম্ভবত অপটিমাম গাইডের ভিতরে যে ইয়ার অঙ্কগুলো আছে, বিম বিম ডিজাইনের মধ্যে আরো বেশ কিছু অঙ্ক আছে, যেহেতু মনে হচ্ছে ট্রান্সফরমেট সেকশন বা রূপান্তরিত সেকশন। এই অঙ্কগুলো যদি পারো একবার করে করে রেখো, হ্যাঁ, করলে ভালো হয় আর কি। যদি পারো একবার করে করে রেখো। আর গাইডের ভিতর দেখবে একটা প্রমাণ আছে, হ্যাঁ, যে কলামের হচ্ছে বিমের একটা প্রমাণ আছে, সেটা অনেক আগে একবার আসছিল। তো আমি বলবো যদি পারো একটু করে রাখো, যে এই যে এই প্রমাণটা সম্ভবত যে হচ্ছে তোমার কে নির্ণয়ের ফর্মুলা, কে বের করার ফর্মুলা ডিজাইনের জন্য, এই প্রমাণগুলো একটু দেখে দেখো, সুবিধা হবে আর কি। কারণ পরীক্ষাতে একবার আসছিল, তো আসতেও পারে তোমাদের সময়, এই জন্য একটু কষ্ট করে পড়ে রাখবা। তো এই মোটামুটি আমাদের আরসিসি এর ক্লাস। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকুই। তাহলে আমরা শেষ করে দিলাম।